সেই জন্য আমাদের সিলেবাসটাকেও আমাদের একটু ওপেন করতে হবে, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। ওকে, এখানে আমরা যে বিষয়টা জানি যে এসইও মূলত এই জায়গাটা থেকে আমাদের এসইও স্টার্ট হয়। বাট এটা শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংও যেহেতু এটার সাথে আমরা সংযুক্ত করে দিয়েছি, এই জন্য শুরুতে আমরা একটা ক্লাস রেখেছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে করে, কিভাবে এটা কাজ হয়, কিভাবে ইনকাম করে থাকে, এগুলো থিওরি বিষয়গুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। কেন আমি এগুলো বারবার আপনাদের রিপিট করি, কারণ ধরেন আপনার একজন ক্লায়েন্ট এই জায়গা থেকে আপনাকে কাজ দিল না, কারণ কাজ তো এখান থেকে শুরু হবে, বা অ্যাফিলিয়েটের কাজ হলে এখান থেকে শুরু হবে। আপনাকে ধরেন এই জায়গা থেকে কাজ দিল, ধরেন এক্সাম্পল কোথা থেকে কাজ দিল, ধরেন এক্সাম্পল এখান থেকে। কেন? কারণ তার ধরেন আগের কাজগুলো করা আছে, বা অন্য কাউকে দিয়ে করিয়েছে, সামহাও সে আর কন্টিনিউ করে নাই, বা তাকে তার পছন্দ হয় নাই, আপনাকে এখান থেকে হয় না যে সাইটের কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস এগুলো করে সাইটটা এখন অন করবে এই মুহূর্তে আপনাকে, বা হতে পারে যে অন পেজ অপটিমাইজ বা অন সাইট করে এরপরে আপনাকে দিল, বা অফ পেজের কাজ দিল। তো এই জন্য আমরা বারবার একটু কি করি, এটাকে রিপিট করি যেন আপনাদের বিষয়গুলো মনে থাকে। আসলে যেখান থেকেই আমাদের ক্লায়েন্ট কাজ দিক না কেন, আমরা যেন সেখান থেকেই শুরু করতে পারি। কারণ আমরা যদি পুরোটা বিষয় বুঝি যে একটা ম্যাথ করতে হলে কোন জায়গা থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত কিভাবে রেজাল্ট বের করতে হয়, বা ধরেন আপনাকে যদি এক্সাম্পল কোনো একটা কমপ্লিট ধরেন ঘর বানাতে দেওয়া হয়, আপনি যদি সেটা জানেন যে শুরুতে প্ল্যানিং করতে হয়, কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে, কেমন ডিজাইন হবে, এই জিনিসগুলো আগে যেমন শখ করে নিতে হয়। এরপরে আপনার পোলগুলো দিতে হয়, ওয়াল দিতে হয়, এরপরে ধরেন বাহ্যিক যেগুলো স্ট্রাকচার, এরপরে ভিতরের সৌন্দর্য, বাইরের সৌন্দর্য, এভাবে করে কমপ্লিট হয়। তো সাইটটাও কিন্তু সেরকম। একটা সাইটও শুরুতে একদম এই যে প্ল্যানিং করা হচ্ছে, বা প্ল্যানিং করে কিওয়ার্ডগুলো ফাইনাল করা হচ্ছে যে আমাদের সাইটটা কি টপিকসে হবে, সেগুলোর মধ্যে কি কি কিওয়ার্ডস থাকবে, এভাবে আর কি। তো আমরা যাই হোক এই পার্টগুলো শেষ করে আমরা আর্টিকেল রাইটিং এর ক্লাসে ছিলাম, এবং আর্টিকেল রাইটিং নিয়ে আমরা গত ক্লাসটা করেছি। আমরা এখন সামনে অবশ্য অনসাইট পার্ট 1 এর দিকে যাব। মানে অনসাইট পার্ট 1 এর মধ্যে একদম আমরা যে টপিকস নিয়ে, আমরা তো গত ক্লাসে কি ওই যে ওনার বাপ্পি সাহেব ওনার হচ্ছে লন মোয়ার যে বিষয়টা ছিল সেটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম। তো আমরা ওনার ওইটাকে ওপেন করি, ওনার ফাইলটাকে। আচ্ছা, আপনার ফাইলের নামটা কি ছিল মনে আছে? স্যার কোন KW1 মনে হয় কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এই যে এটা এইটা। জি 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 স্যার ওয়েবসাইট সব অ্যাক্সেস কি আপনাকে মেল করব নাকি? আপনি হচ্ছে হ্যাঁ ওইটা মেইল করেন। আচ্ছা আমি মেইল করেন, আমরা হচ্ছে যখন সেখানে যেতে হবে আমরা যাব, তার আগে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আসি। যে আমরা শুরুতে কি করেছিলাম, আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করেছিলাম যে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু আমরা করব, এই জিনিসটা কি জেনেছিলাম। পাশাপাশি ধরেন গুগল অ্যাডসেন্স নিয়ে করতে হলে কিভাবে আর্নিং হয়, বিজনেস করতে হলে কিভাবে হবে, এইটা তো বেসিক কনসেপ্ট, বা আমার ইনকাম কিভাবে হবে সেই বিষয়গুলো। পরে আমরা সাইটের সাথে সেই জিনিসগুলো ইন্টিগ্রেট করব। তো আমরা যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট করলে সেই টাইপের নিশ নিয়ে কাজ করব, যেমন ওই যে লন মোয়ার হোক, বা টেন্ট হোক, বা গেমিং ল্যাপটপ হোক, বা ব্লেন্ডার হোক, অথবা এক্সাম্পল শুধু কুড়াল হোক, বা আরও বিভিন্ন গল্ফের অ্যাক্সেসরিজ, হাজার হাজার এরকম টপিকস আছে। তো সেগুলো নিয়ে আমরা দেখেছিলাম। অথবা যদি নিজের বিজনেস সাইট নিয়ে কাজ করতে চান, যেমন আমরা কাজ করতেছি এক্সাম্পল ধরেন এক্সাম্পল পারফিউম নিয়ে, বা হতে পারে ধরেন আপনার অন্য কোনো আইটেম, যেমন স্টারটেকের ধরেন তারা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাজ করে, এগুলো হচ্ছে তাদের সার্ভিস, বা সার্ভিস বলা যায় না, ওটা প্রোডাক্ট। সার্ভিস হচ্ছে যেমন এক্সাম্পল ধরেন
ল্যাপটপ রিপেয়ারিং সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এমন হাজার হাজার সার্ভিস আছে। তো সেই নিশ ধরে আমরা দেন সেগুলোর উপরে কিওয়ার্ড রিসার্চ করে ফাইনাল করেছি। এরপরে সেগুলোর কম্পিটিটিভ অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখেছি। এরপরে আমরা আর্টিকেল রাইটিং এর পার্টটায় গিয়েছিলাম। আর্টিকেল রাইটিং এ আমরা বলেছি কি যে আমাদের যদি কোনো বিজনেস টাইপের হয় তাহলে বিজনেস হলে তো আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিসের স্যার আমরা কি ওয়েবসাইট অডিটটা কি দেখেছিলাম? হ্যাঁ, ওয়েবসাইট অডিটটাও আমরা দেখেছি। তবে ওয়েবসাইট অডিট আমি আরেকবার দেখাবো কখন জানেন? ওয়েবসাইট অডিটটা কিন্তু শুরুতেই আমি এটা হচ্ছে দেখাইছিলাম, কিন্তু এইটা এখন থেকে আমরা আরেকটু কিছুদিন পরে গেলে এসইও লাস্টে গেলে এই জিনিসটা আরো ভালো বুঝবো। এসইও অডিট জিনিসটা কি আমি একটু বলি। ধরেন অডিট মানে তো বুঝতেছেন যে পুরো জিনিসটার কোথায় কি ভুল ত্রুটি আছে সেগুলোকে খুঁজে বের করা এবং সেই জিনিসগুলো ফিক্স করা। তো পুরো জিনিসটা, যদিও এটা সিরিয়ালে আমি এখানে রেখেছি, তবে পুরো এসইওটা কমপ্লিট হওয়ার পরে অডিটটা করলে আপনাদের জন্য ধরতে এবং বুঝতে অনেক ইজি হবে। ওকে, কারণ ঠিক অডিটটা, আছে। কারণ ধরেন অডিট মানেই তো হচ্ছে কি আপনার করতে হলে সব টাইপের প্রবলেম সম্পর্কে জানতে হবে, তার কোথায় কি প্রবলেম। বাট শুরুতেই তো আমরা এখনো পুরোপুরি এক্সপার্ট না, আমরা ধরেন অর্ধেক এক্সপার্ট। তো এখন আমরা অনেক কিছু, আমি হয়তো টার্মগুলো বললে আপনারা দেখা যাবে যে সবাই বুঝতে পারবেন না, এই জন্য অডিটটা আমরা আরো পরে করি। বাট অডিটের ক্ষেত্রে আমি মেবি একটু বেসিক যদি আজকে আইডিয়া দেই। স্যার আপনার ওই যে ইসে ছিল আর কি, লিস্টে ছিল, এই কারণে জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, এরপরে চলে গেছে যেমন এটা মনে ওয়েবসাইটে। হয় আমি জি বলছিলাম, ওই অডিট হচ্ছে যেমন এক্সাম্পল ধরেন এবং অডিটের জন্য আমি আপনাদের একটা ফাইলও দিতে চেয়েছিলাম, তাই না? আমি একটা ফাইল দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান এখন। আমি অডিট নিয়ে আপনাদের ক্লাস হয়েছিল এবং হ্যাঁ আমার মনে আছে একটা ফাইল দিতে চাইছিলাম, এই জন্য আমি একটা ফাইল নিয়েও আসছি, মানে আজকে ইয়ে থেকে অফিস থেকে একটা বিভিন্নভাবে অডিট, এই যে ধরেন এই অডিটটাই ধরেন আমি আপনাদেরকে দেখাই এবং এটা আমি আপনাদের গ্রুপে ধরেন দিয়ে দিব। এক্সাম্পল অডিট আরো অনেক টাইপের অডিটের বিষয়গুলো আছে, যেমন আমি ওই যে এসইও সাইট চেকআপ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। অডিটের যেমন দেখেন এখানে হচ্ছে কোন একটা সাইট নিয়ে ধরেন আপনি কাজ করলেন, সেই সাইটের সবগুলো বিষয় ঠিক আছে কিনা, যখন আমরা পুরোপুরি একটা সাইট নিয়ে কাজ করব, এবং এই জিনিসগুলো আপনারা এখনো বুঝবেন না। ফেভিকন কি, ইউআরএল হয়তো বুঝবেন, সাইট ইউআরএল এগুলো বুঝবেন, ডোমেন যদি আগের সাইট হয় কতদিনের, এই সেই এভরিথিং, এসএসএল এই সেই ঠিকমতো অ্যাক্টিভেট করা আছে কিনা, রিডাইরেক্ট, তো এগুলো আপনাদেরকে বা এই যে কোনো কিছু মিসিং থাকলে দেখতেছি যে এগুলো মিসিং, তার মানে এগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। ওকে, তো যাই হোক এই বিষয়গুলো আপনাদের, এই জন্য আমি এটা হয়তো এখন দিয়ে দিলেও এটা নিয়ে আপনাদের পরে আসলে অডিটের ক্লাসটা হবে। সাইট, আপনার সাইটটা যখন একদম রেডি করে ফেলবো সব কিছু ইন্ডেক্সে দিব, তার আগে আমরা অডিট করব। এছাড়াও আরো অনেক টাইপের আরো বেশ কিছু অডিট আছে, তবে এটা আমি ফাইলটা রেডি করে রেখেছিলাম, এই জন্য আজকে যে অফিস থেকে আপলোড দিয়ে বাসায় এসেছি, যেন চাইলে আপনাদেরকে দিতে পারি, তো বলার কারণে মনে হইলো। যাই হোক, ওকে, তো আমরা এখন মেইনলি আমাদের এর দিকে যাই। আচ্ছা, তো আমরা গতদিনে আর্টিকেল রাইটিং এর এই বিষয়টা বলেছিলাম। আর আর্টিকেল রাইটিং এর যেটা, হ্যাঁ আপনারা আরো কিছু বিষয় বলেছিলেন, তবে ওভাবে লিখতে গেলে হ্যাঁ আমাদেরকে একটু সময়ের অবশ্যই দরকার, কারণ একটা কন্টেন্ট লিখতে গেলে শুরুর দিকে সময়। বাট আমি যতটুকু বলছি দেখবেন ইন্টারনেটে আপনারা অনেক ঘাটাঘাটি করলে এতটুকু মেবি হচ্ছে পাওয়া যাবে না, কারণ কন্টেন্ট রাইটিং এ আসলে এর বেশি ওভাবে বলে বা করে দেখানোটা ডিফিকাল্ট। কারণ এই জন্য হয়তো আম, কি করতে হবে, আমার সাথে সাথে থাকতে হবে। আমি ধরেন একটা কন্টেন্ট ধরেন 2-3 হাজার, 2-3 দিন, 2 দিনও লাগতে পারে, কিন্তু এটার জিনিসটা যদি স্ট্রাকচার বুঝেন, এটা কোনো ব্যাপার না। আপনারা লিখেন, আমাকে দেখান, দেখবেন যে আপনার শুধু লেখার সাহসটা করেন। প্রয়োজনে আমি তো আরো অনেক ইজি করে দিছি যে আপনারা আহ, এক লাইন এক লাইন করে প্রয়োজনে বাংলায় লিখে ওভাবে
ট্রান্সলেট করে করে তারপর গ্রামারলি দিয়ে ঠিক করেন। শুধু আপনার যদি স্ট্রাকচারটা বুঝেন এতটুকু কিন্তু এনাফ। যে একটা কন্টেন্টে ধরেন আমি যদি এভাবে পেইন্ট টুলে আঁকি, তাহলে দেখেন একটা কন্টেন্টের কি হইতে পারে, শুরুতেই হবে হচ্ছে হেডিং। আপনাদের বুঝতে হবে যে এই জিনিসগুলো আপনারা বুঝতেছেন কিনা। ধরেন এটা হচ্ছে কি একটা হেডিং, বা আমি সংক্ষেপে এভাবে H1 লিখি, ওকে H1, এবং এটা একটা কন্টেন্টের পেজের এটা টাইটেল বা হেডিং যেটাই বলি। তাহলে একটা পেজে হেডিং কয়টা থাকে বলেন একটা আর্টিকেলে? জি, একটাই থাকবে, একটার বেশি না। সো হেডিং কত ক্যারেক্টারের হবে আপনাদের মনে আছে? জি স্যার, 65 ক্যারেক্টারের নিচে। জি জি, 65 ক্যারেক্টারের উপরে কোনোভাবেই যাওয়া যাবে না। এটা যদি 55, 50, 60-এর মধ্যে হয় তাহলে বেটার। আদারওয়াইজ ওই যে ডট ডট হয়ে যায়, অনেক সময় গুগলে আমরা দেখি যে পুরো হেডিংটা দেখায় না। তো প্রথমে একটা হেডিং থাকবে, হেডিং হলেই তো আবার হবে না, 65 ক্যারেক্টার হলেও হবে না। হেডিং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, আপনার কিওয়ার্ডটা শুরুর দিকে রাখতে হবে এবং একসাথে। যেমন এক্সাম্পল আকারে আপনারা যদি কোনো একটা জিনিস লিখে সার্চ দেন, এক্সাম্পল ধরেন আপনাদের যেমন এই যে লন মোয়ার বা এই সেই, আমরা যদি এগুলো নিয়েই দেখি, ধরেন আমরা এভাবে কোনো একটা সার্চ দিলাম যে বেস্ট লন মোয়ার আন্ডার 100, এইগুলো আসলো, বা যেটাই আমরা ধরেন এগুলো নিয়েই সার্চ দেই। তাহলে একটু জাস্ট অ্যানালাইসিস করেন যে যারা র্যাঙ্কিংয়ে আছে তাদের এই যে শুরুর দিকে আপনি যদি একটু খেয়াল করেন, এই যে হেডিং এর মধ্যে বেস্ট লন মোয়ার আন্ডার 100 কিন্তু আছে, ফর স্মল ইয়ার্ড, এরপরে ব্র্যাকেটের মধ্যে অন্য কোনো কিছু একটা লিখছে, সুন্দর করে ম্যাচিং করছে। আবার ইউআরএল এর মধ্যে ওই কথাটা থাকতে হবে। ইউআরএল তো আর আমরা লেখার সময় পাবো না, এটা পাবলিশ করার সময় কন্টেন্টটা যখন আপলোড দিব তখন পাবো। তো দেখেন আমরা যদি এভাবে দেখি যেগুলো র্যাঙ্ক করতেছে, এগুলো কিন্তু শুরুর দিকে, কারণ এগুলোকে এটার জন্য অপটিমাইজ করা হচ্ছে। তবে আমরা শুরুর দিকে অনেক সময় আমাদের সামনে কিছু কথা দিতে হয়, তবে চেষ্টা করবেন দেখেন এইটার থেকে এগুলো কিন্তু আগায় আছে, কারণ এইগুলো কিন্তু দেখেন বেটার অপটিমাইজ। তো আমাদেরকে সেই কথাটা মাথায় রাখতে হবে। এইখানে দেখেন একটা জিনিস দেখতে পাচ্ছেন, আর এইখানে ধরেন আমরা অবশ্যই দেখতেছি কি বেটার অপটিমাইজ, এই যে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছি সেই কিওয়ার্ডের জন্য। তো আমাদেরকে অপটিমাইজ করার সময় কি করতে হবে, এভাবে মাথায় রাখতে হবে যে আমার কিওয়ার্ডটাকে যেন আমরা শুরুর দিকে দিতে পারি। বা আমি যেমন আমাদের ওই যে একটা নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার বা নিনজা ভার্সেস অস্টার, দেখেন এইগুলোর ক্ষেত্রে আপনি যদি দেখেন এক্সাম্পল, এই কথাটা কিন্তু সামনের দিকে প্রয়োজনে এই যে ক্লোন দিয়ে দেখেন রাখা হচ্ছে নিনজা ভার্সেস অস্টার, এরপর ড্যাশ দিয়ে বাকি কথা। বাট এই কিওয়ার্ডটাকে কিন্তু যারা সামনের দিকে এভাবে লিখছে তারা কিন্তু আগায় আছে। যেমন দেখেন আমাদের ব্লেন্ডার ফেয়ার তো ছোটখাটো ধরেন সাইট, সিনেট এটা তো বিশাল একটা সাইট, বাট দেখেন তারা এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ না, যার কারণে আসলে আমরা এদের থেকেও আগায় আছি। সরি একটা মিনিট, দেখি কে কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, বলেন। ওকে, তো যেটা বললাম মেইনলি আমাদেরকে, সো H1 নিয়ে একটা আর্টিকেলের কথা হচ্ছিল যে H1 এর ক্ষেত্রে দেখলেন বা আপনারা নিজেরাও রিসার্চ করে দেখবেন যে কারা আসলে উপরের দিকে আছে, যারা ওই কিওয়ার্ডে বেটার ভাবে অপটিমাইজ। তারা অনেক সময় কি হতে পারে দেখতে পারেন যে এক্সাম্পল অনেকেই হয়তো উম, উপরের দিকে আছে, বাট ওই কিওয়ার্ডে এক্সাক্ট ম্যাচ কেউ নাই জন্য অন্য ইরিলেভেন্ট কথা থাকলেও থাকতে পারে। কিন্তু যদি এই কিওয়ার্ড নিয়ে অপটিমাইজ হয় তাহলে দেখবেন যে অনেক ছোট সাইটও গুগল সেটাকে র্যাঙ্কিংয়ে দিবে, অনেক বড় মাপের সাইটকেও তারা কি করবে পিছিয়ে দিবে। কারণ দেখেন এই সাইটটা কিন্তু আসলে এই যে সিনেট এই কিওয়ার্ডে অপটিমাইজ না, সে হচ্ছে বেস্ট ব্লেন্ডার্স অফ 2021, মানে সে বেস্ট ব্লেন্ডার্স এই কিওয়ার্ডে সে কিন্তু অপটিমাইজ। বাট অনেক স্ট্রং কেউ নাই জন্য এদের এগেনস্টে সে এই জায়গায় র্যাঙ্ক করে আছে। যদি এই টাইপের প্রপার অপটিমাইজ সাইট না হতো এই কিওয়ার্ড দিয়ে, তাহলে সেই হয়তো এই কিওয়ার্ডে টপে থাকতো, এরকম।
তো আমরা যেটা বলতেছিলাম, তাহলে আমাদের H1টা আমরা কিভাবে করব, আমরা জানি যে 65 ক্যারেক্টারের মধ্যে এর বেশি যেন না হয়। এরপরে সেটা কিওয়ার্ডটাকে অবশ্যই আমরা সামনের দিকে দিব, একসাথে রাখবো। এরপরে আমরা ধরেন লিখতে থাকবো এক্সাম্পল, এবং লিখার সময় কি করব, ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা একবার কি করে দিব, কিওয়ার্ডস দিয়ে দিব। ওকে, কিওয়ার্ডস দিয়ে দিব এবং আমরা জানি যে সেটা হচ্ছে প্রথম 100 ওয়ার্ডস এর মধ্যে আমরা দিয়ে দিব ফার্স্ট প্যারাতেই। এরপরে ধরেন আবার লিখতে লিখতে আপনি লিখলেন যে এখন আপনি বেস্ট 5টা লন মোয়ার যেগুলো আন্ডার $100 নিচে সেগুলো নিয়ে কথা বলবেন। এরপরে চাইলে আপনি সেই কম্পারিজন টেবলও দিতে পারেন, ওই যে প্রোডাক্টের অনেক সময় বলেছি, এটা তো আর লেখার সময় দিতে হবে না, এগুলো আমরা পরে বানাবো। এই যে এভাবে করে করে প্রোডাক্টের কম্পারিজন টেবল হয়তো থাকবে, রিভিউ টিভিউ বা কিছু একটা দিবেন। এরপরে আমরা সেগুলোর নিচে আবার কোনো H2 থাকলে কোনো একটা H2 এর মধ্যে আমরা কিওয়ার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা বলেছিলাম কি করব, আমরা এরপরে 1 নাম্বার প্রোডাক্ট নিব, দেন সেটা নিয়ে কথা বলতে থাকবো, এবার তার প্রোজ অ্যান্ড কনস বলবো, বা মেইন ফিচারগুলোও বলতে পারি, ওই যে দেখছেন স্ট্রাকচার। এরপর 2 নাম্বার প্রোডাক্ট নিব, সেম ভাবে আমরা আগাইতে থাকবো, যে সেম ভাবে আগাইতে থাকবো। লাস্টে গিয়ে আমরা হয়তো দেখবেন যে বাইং গাইড, বা কিভাবে যদি ইনস্টলেশন করার জিনিস হয়, বা যদি লন মোয়ার চালানোর জিনিস হয়, কিভাবে এটা কেয়ার নিতে হয়, এই টাইপের কিছু অল্প অল্প অংশ জুড়ে দিতে পারেন। বা লাস্টে হচ্ছে FAQ হইতে পারে, এই টাইপের যেগুলোর আইডিয়া আমরা পাই। তো এই হচ্ছে কন্টেন্ট রাইটিং এর বিষয় নিয়ে কথা বলছিলাম। এছাড়া তো কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ডের ডেনসিটি, ইউনিকনেস, এই জিনিসগুলো তো আমরা অবশ্যই দেখে নিব। তো যাই হোক, এগুলোর পরে আমাদের কিওয়ার্ড যখন এভাবে ফাইনাল হয়ে গেল এবং আমরা কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লেখা স্টার্ট করে দিব এভাবে অপটিমাইজ করে করে। কারণ শুরুতে তো আমাদের সাইটে কন্টেন্ট না দিলে সাইটের মূল লেআউটটা বোঝা যাবে না, বা সৌন্দর্যটা মেইনলি কিন্তু আসবে না। এই জন্য আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ ফাইনাল হয়ে গেলেই আমরা কন্টেন্ট লিখতে থাকবো, এবং এই সাথে এই মুহূর্তে আমরা কি করব, একটা ডোমেনও কিনে নিব। কারণ ডোমেন হোস্টিং না কিনলে তো আর আমরা সাইট করতে পারবো না। আবার ফ্রি যে সমস্ত ওয়েব 2.0 সাইটে সাইট করা যায়, যেমন ব্লগ স্পট বা যেটাকে ব্লগার বলি, ওয়েবলি, বা ওয়ার্ডপ্রেসের ফ্রি যেটা, এরপরে হচ্ছে আপনার এরকম আরও আছে টামলার। তো এরকম ফ্রি সাইটে তো আর র্যাঙ্কিংয়ে তারা মূল কাস্টম সাইটের সাথে টিকতে পারে না। কারণ আমরা যদি দেখি, দেখেন যে ওই যে বেস্ট লন মোয়ার বা এগুলো লিখলাম, দেখেন এখানে কোনো ফ্রি সাইট নাই, আমরা ডোমেইন দেখেই বুঝতে পারতেছি, মানে কোনো সাব ডোমেইনের সাইট নাই। এটা তো আমার জন্য সবই সাব ডোমেইনের সাইট। কিভাবে বুঝবেন, ধরেন আমি খুব ইজি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দেখি পাই কিনা। চেক বাংলা লিঙ্ক নাম্বার, টেলিটক নাম্বার, এই টাইপের একটা কিওয়ার্ড দিই, মানে খুবই সিলি কিওয়ার্ড যদি হয়, ইজি কিওয়ার্ড যদি হয়, তাহলে কোনো আপনার ওয়েব টু সাইট র্যাঙ্কিং আসতে পারে। এটা বলেন তো কি টাইপের সাইট, এটা কি কোনো ফ্রি সাইট নাকি আপনার ডোমেন হোস্টিং কিনে তৈরি করা সাইট? এটা অবশ্যই আপনাকে কাস্টম ডোমেন হোস্টিং, মানে ডোমেন হোস্টিং এগুলো কিনে সাইট তৈরি করা, কারণ এই ডোমেনগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। ফ্রি সাইট কি আমি আপনাকে দেখাচ্ছি, এটাও কিন্তু আপনার কাস্টম কিনে, বাট বাংলাদেশের এক্সটেনশন .com.bd কিনছে, এটা BTCL থেকে কিনতে হয়, বা অনেকভাবে আরও BTCL থেকে নিয়েও অনেক সাইট বিক্রি করে, যেমন একজন হোস্ট বা এরা। এই যে এটাও সেম, বাট ফ্রি সাইট আমি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে, টেলিটক.com.bd, এগুলো সব। নেক্সট পেজে আসলাম। এই যে এইটা আপনার, এইটা ফ্রি সাইট হইতে পারে, দাঁড়ান আমরা আরো একটু শিওর হই। বিশেষ করে রিনাউন গুলোর মধ্যে হচ্ছে আপনার ব্লগার, যেটা গুগলের যে কোনো সাইটের লাস্টে ব্লগ স্পট লেখা থাকবে, বা ওয়ার্ডপ্রেস সাইটের নাম .wordpress.com এরকম থাকবে,
বা টামলার, মানে এই টাইপের ফ্রি সাইট খুঁজেই পাচ্ছি না। মানে ওই টাইপের সাইট আসলে প্রায়োরিটি পায় না, এক কথায় ওইগুলো টাইপের নিয়ে অনেক পরিশ্রম করেও র্যাঙ্কিং এ নেওয়াটা ডিফিকাল্ট, কারণ ওই টাইপের সাইটকে যেহেতু বেশি প্রাধান্য দেয় না। এটা নিয়ে কেন কথা বলতেছি, কারণ আজকে আমরা ডোমেন হোস্টিং কেনার আগে কিভাবে আমরা কিনবো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। স্যার আমি মেসেঞ্জারে আপনার লিংক দিয়ে রাখছি আর কি, আচ্ছা, ওয়েবসাইটের সব লগইন ডিটেইলস। ফ্রি সাইট গুলো খুঁজে পাচ্ছি না। এই যে একটা ফ্রি পেয়েছি, দেখেন যে নামই দেন bdtelecom.wordpress.com, সবসময় দেখবেন কোনো একটা ব্র্যান্ডের নাম, মানে যারা আপনাকে সাবডোমেনটা নিতে দিবে তাদের ব্র্যান্ড নেম এটার মধ্যে জুড়ে দিবে। আর এটা যদি কখনো তারা অ্যাকাউন্ট ডিলিট করে দেয়, মানে সাইটটা, এটা আপনার করার কিছুই নেই। আর নিজে ডোমেন হোস্টিং কিনলে সব কন্ট্রোল আপনার কাছে। সে যে এইভাবে চেনা যাবে যে যে ওদের ব্র্যান্ড নেম দেয়া থাকবে, বা এখানে ব্লগার হলে আপনার সাইটের নেম .blogger.com এরকম থাকবে, বা blogspot.com। ওকে, তো যাই হোক আমরা ওই টাইপের ডোমেইনে যাব না, কারণ আমরা র্যাঙ্কিং এর কম্পিটিশনে বেটার রেজাল্ট পেতে চাই, এই জন্য আমরা সবসময় কাস্টম ডোমেইন হোস্টিং কিনে আমরা নামবো। তো আমাদের ডোমেন হোস্টিং কেনার জন্য আমাদের কি লাগবে, একটা ডোমেন এবং একটা হোস্টিং কিনতে হবে আমাদের সাইট তৈরি করার জন্য। আমরা যে নিশ নিয়ে আসলে কি করব, কাজ করার জন্য কিওয়ার্ড রিসার্চ করেছি, সেই টপিকসে আমরা একটা ডোমেন নেমটা নিব আর দেন হোস্টিং নিব। ডোমেন নেম কি, যেমন একটা শোরুম বা দোকান তৈরি করতে গেলে কি লাগে, একটা নাম লাগে এবং তার জন্য একটা জায়গার দরকার হয়, যেটাকে আমরা ওই দোকানের নাম বা শোরুমের নামটাকে আমরা ডোমেন নেমের সাথে তুলনা করতে পারি। আর সেই জায়গা বা স্পেসটার সাথে, শোরুমের জায়গা বা স্পেসের সাথে আমরা কি করতে পারি, ওয়েবসাইটের হোস্টিং, মানে যে সার্ভারে ওই সাইটে সমস্ত ইনফরমেশন জমা দেওয়া থাকে। যেমন এটাও একটা কিন্তু ওয়েবসাইট namecheap.com, যেখান থেকে আমরা ডোমেন হোস্টিং কিনতে পারি। এই যে namecheap.com, এটা হচ্ছে তাদের ডোমেইন নেম। আর এই যে সমস্ত ডিজাইন বা কোনো কিছু সার্চ দিলে আমাদের সামনে যে উপস্থিত হবে, এটা হচ্ছে সার্ভারে বা একটা স্পেসে জায়গায় জমা রাখা আছে, যার কারণে এটা হচ্ছে আপনার কি হোস্টিং। একটা সাইট তৈরি করতে গেলে ডোমেন হোস্টিং লাগে। আমরা যেমন ফেসবুক ইউজ করতেছি, facebook.com, এটাও ডোমেন। আর এই যে আমাদের প্রোফাইল ইমেজ যা আপলোড করতেছি ওদের সার্ভারে জমা আছে, তো এটা হচ্ছে হোস্টিং। জি বলেন এখন। সাবডোমেনটা কি হচ্ছে একটা ওয়েবসাইটের কি নতুন একটা ট্যাব দিয়ে বা পেজ তৈরি করা না? সাবডোমেন হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি যেগুলো আপনাদেরকে বোঝালাম, যে এক্সাম্পল সাব মানে কারো থেকে আপনার মধ্যে থেকে ছোট একটা পোর্শন নিয়ে কিছু করা, মানে ওই যে যেমন সাবলেট, মানে কারো একজনের বাসায় আপনি ছোট এক কোনো একটা রুম নিয়ে ধরেন থাকা, সো সেখানে অনেক বাইন্ডিংস থাকে। তো সাইট তৈরি করতে গেলেও ধরেন ব্লগার বা ওয়ার্ডপ্রেস এই টাইপের যারা ওই যে ব্লগ স্পট, এদের ওইখান থেকে সাব একটু স্পেস দিয়ে আপনাকে একটা ডোমেন নেমও নিতে দেয়। বাট সেই ডোমেন নেমের সাথে কি করে, তাদের ব্র্যান্ড নেমটা জুড়ে দেয়। আপনি ধরেন আপনার নামে একটা মেহেদি নামে একটা সাইট খুলতে চাইলেন, ধরেন এই নামটা এখন অ্যাভেলেবেল আছে, তাহলে মেহেদি.com, সরি মেহেদি.com হবে না, মেহেদি.blogspot.com, বা যার থেকে নেবেন ওয়ার্ডপ্রেস হলে মেহেদি.wordpress.com, মানে আপনার ডিরেক্ট নামের সাথে ওদের ব্র্যান্ড নেম জুড়ে দিবে। মানে আপনি আপনার সেই ক্ষেত্রে শোরুমের নাম যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন না। ধরেন আপনার নামের সাথে ওই যে কোম্পানি, ধরেন আমি ফ্রিতে দিচ্ছি, আমার ডাইনামিক আইটি এটা রাখতেই হবে, কারণ এই সুবিধাটা যেহেতু নিচ্ছেন এইভাবে আর কি। সাব বলতে এরকম, এবং সেখানে অনেক টাইপের বাইন্ডিংস থাকে। যেমন আপনার হোস্টিং হইলে আপনি সমস্ত যা কিছু করতে চান ভিতরে করা যায়, বাট ওইগুলোতে এত বেশি হয়তো প্যানেল আপনাকে দিবে না, এরকম আর কি। যে হচ্ছে ওকে,
তো যাই হোক, আমরা যেটা করতেছিলাম, আমরা র্যাঙ্কিং এ যাওয়ার জন্য সবসময় আমাদের কি করতে হবে, কাস্টম ডোমেন হোস্টিং কিনেই কাজ করতে হবে। কারণ আমরা যত ওয়েবসাইট দেখি সবাই এভাবে কিনে, পপুলার বা ভালো যেগুলো দেখি সবই কাস্টম ডোমেন হোস্টিং। যেমন এই যে ফেসবুকের কথা বললাম, গুগলের কথা, বা নেম চিপ, বা আপনি যেটাই বলেন, এই নামটা হচ্ছে কি, এই যে facebook.com, এই নামটা হচ্ছে মেইনলি আপনার ডোমেইন নেম। ওকে, আর স্যার এদের হ্যাঁ বলেন। স্যার আমার যে সাইটটা করা হয়েছিল ওটাতে অ্যাফিলিয়েট করা যাবে না? বুঝি নাই। আমার যে ডোমেইনটা নেওয়া হয়েছিল ওটাতে অ্যাফিলিয়েট করা যাবে সাইটে? আপনার কোন ডোমেইনটা? ওই যে fullliberty.com। হ্যাঁ, করা যাবে, অবশ্যই করা যাবে। অনলি bd.com? জি স্যার। ও, বিডি থাকলে অবশ্যই এখানে একটা সমস্যা আছে। কারণ আসলে আমরা তো মেইনলি ইউএসএ বা এই টাইপের মার্কেটকে কাজ করি, তো তারপরেও যে করা যাবে না এটা বললে ভুল, করা যাবে। না বাট স্যার, আমি ডট কম ডট বিডি না, এগুলো হচ্ছে fullliberty.com। ঠিক আছে, মানে ওইটাই বলতেছি যে আপনি .com.bd নিলেও সমস্যা ছিল না, মানে করা যাবে, কিন্তু ধরেন নামের ক্ষেত্রে না দেখতে একটু আর কি ওভাবে এতটা স্মার্ট লাগে না, কিন্তু এটা দিয়ে অবশ্যই করা যাবে। এখন ধরেন আপনার ওষুধের দোকানে আপনি যদি চাল বিক্রি করেন, কেউ কিন্তু কিছু বলার নেই, বিক্রি করা যাবে, কিন্তু বিষয়টা দেখতে একটু অন্যরকম লাগে না, বিষয়টা এরকম হবে আর কি একটু। কারণ উল্টা আমরা আরো কি করি, যারা অ্যাফিলিয়েট করি এই সেই, সেখানে আমাদের নামটামও কোনো জায়গায় কোনো কিছু রাখি না, মেইল টেইল দিলেও মানে সব আমরা ইউএস এর ভাবে এরকম। কারণ যদিও আমরা অনলাইনে সব কিছু সেল হয় তবে ওভাবে, তবে আপনার সাইট দিয়ে অবশ্যই করা যাবে, এখানে কোনো সমস্যা নেই। ইভেন নিজের নামেও করা যাবে, কিন্তু কিছুটা তো অবশ্যই ইফেক্ট করবেই। যেমন হচ্ছে আপনি আপনার নিশ ওরিয়েন্টেড একটা সুন্দর নাম নিলে দেখা যাবে কিছু পিপল আছে যে ডোমেন নেমের দিকে ফার্স্ট পেজে আছেন, ঠিক আছে, তারপরেও ধরেন একটু খেয়াল করে, উম, এরকম আর কি, বাট এটার পার্সেন্টেজ কম, আপনি ওটা দিয়ে করতে পারবেন। তবে সব থেকে ভালো হয় যে আপনি যে নিশে নিবেন, যে নিশের কিওয়ার্ড রিসার্চ করবেন, এখন লন মোয়ার হলে আপনি সেই টাইপের লন মোয়ার বা গার্ডেন এই টাইপের, আপনি যদি এখন বিভিন্ন হোম ইমপ্রুভমেন্টের টুলস নেন তাহলে সেভাবে, যদি কিচেন আইটেমের প্রোডাক্ট নেন তাহলে সেভাবে করে kitchen-guide.com বা এক্সাম্পল এরকম করে কিছু একটা করে কাজ করেন, তাহলে আর কি বেটার। এবং কিছুটা এসিওর, ধরেন এক্সাম্পল সর্বোচ্চ 2%, 3% বা 5% একটা মানে পজিটিভ ভাইবও পাওয়া যায়, কারণ আপনার নিশের সাথে কিওয়ার্ড গুলো কিছুটা ম্যাচ করে, তো র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটু হেল্প হয়। ওকে, তো যাই হোক, বাট করা যাবে। যেমন আমরা এরপরে যাই, যেটা বলতেছিলাম, তো আমরা হচ্ছে কি করব, আমাদের ডোমেইন নেম এবং এখন হোস্টিং নিতে হবে। ডোমেইন নেমের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে এক্স্যাক্ট যেন আমরা আবার আমার কিওয়ার্ডের নামে ডোমেইন নেম নিয়ে না ফেলি, এবং আমরা যে টপিক্সের, যে টাইপের টপিক্স বা কিওয়ার্ড নিয়ে কাজ করব ওই টাইপের টপিক্স রিলেটেড কোনো নাম নেওয়াটাই বেটার হবে। যেমন বললাম যে আমি কিচেন আইটেম নিয়ে কাজ করলে, এখন আমি যদি চাই যে কিচেনের যে কোনো আইটেম নিয়ে আমি কাজ করব, তাহলে আমি মেগা কিচেন ডট নেট নিতে পারি, বা ধরেন kitchen-guide.com নিতে পারি, এরকম আর কি। বাট আমরা হচ্ছে আবার যদি এরকম হয় যে আমি ধরেন হোম রিলেটেড কিছু নিয়ে কাজ করব, বা যেমন আমার ওই যে স্টুডেন্ট বললাম যে দ্য ফ্যামিলি নিড এক্সাম্পল, কারণ এখন সে এটা নিয়ে কাজ করতেছে, এই জন্য আমি ধরেন এখন জুইসার মেশিন নিয়ে কাজ করব, juicerking.com বা juicerguide.com বা juicer360degree.com। ওকে, সবসময় আমরা রিলেভেন্ট এভাবে করাটার চেষ্টা করলে একটু বেটার। তো যাই হোক, এভাবে আমাদের নাম শুরুতে কি করতে হবে, খুঁজে বের করতে হবে আইডিয়া করে। যেমন এক্সাম্পল, আমরা ধরেন যেহেতু ওনারটা কি লন মোয়ার নিয়ে, এখন দেখেন আমরা দুইটা জিনিস করতে পারি, এক হচ্ছে ওনার লন মোয়ার নিয়ে যদি আমার ইচ্ছা থাকে শুধু এটা নিয়ে কাজ করব, তাহলে এই টাইপের সাইটের নেমও নিতে পারি। আবার চাইলে আমি এটা যেহেতু গার্ডেনের একটা আইটেম, গার্ডেনিং এর মধ্যে আরো কিছু আছে, আমি চাচ্ছি যে না, আমার ইচ্ছা আছে আমি অনেক বড় সাইট করব, অনেক কন্টেন্ট আমি লিখবো বা কাউকে দিয়ে লিখায় নিব, ইনভেস্ট করার ইচ্ছা আছে, তাহলে আমি লং টার্ম চিন্তা করলে ধরুন আমি কি করলাম, তাহলে আমি
গার্ডেনিং, তাহলে আমি এমনিতেই care.com নিলাম, দেখতে হবে যে আমাকে সেই নামটা অ্যাভেলেবেল আছে কিনা, কারণ না থাকলে তো আমি আবার সেটা নিতে পারবো না। এটা সুন্দর নাম নিতে হবে, 2 ওয়ার্ডের মধ্যে হলে বেটার হয়, অনেক সময় পাওয়া যায় না, জন্য একটু বড় হইলেও নিতে হয়, মানে এভাবে সার্চ করে করে আমাদেরকে দেখতে হবে আর কি। কারণ এটা নাই, 2002 সালে রেজিস্টার হয়ে গেছে। আমরা আসলে অনেক সুন্দর সুন্দর নাম দেখে দেখে এভাবে করে মাথায় ঘামায় ঘামায় কাজ করতে হবে, কারণ যেহেতু অনেকেই ডোমেইন কিনে এসে, তো এই জন্য ভালো ভালো নামগুলো অনেক সময় আহ, পাওয়া যায় না, এবং আমরা সবসময় চেষ্টা করব .com এর মধ্যেই নিতে। এটা আসলে সব থেকে বেটার। কোনো অর্গানাইজেশন হলে .org নিতে পারি, বা বাংলাদেশের প্রেক্ষাপটে হইলে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ বা ইয়ে করতে পারেন, বাট নর্মালি এগুলো তো ইন্টারন্যাশনাল, এই জন্য এগুলোর সাথে বাংলাদেশ বিডি এগুলো না রাখাটাই বেটার। আমরা দেখেন গার্ডেনিং গাইড, বা আমি ধরেন এখানে এটা পেলাম না, আমি ধরেন এক্সাম্পল মাই গার্ডেনিং গাইড বা কিছু একটা লিখলাম, বা আমরা গার্ডেনিং গাইড, যদিও এই টাইপের অক্ষর দেয়া আসলে কিন্তু ঠিক না, আমি এমনিতে আর কি দিয়ে দেখালাম গার্ডেনিং গাইড 365, মানে 365 ডিগ্রি এরকম আর কি মিন করতেছে। দেখেন এটা আবার অ্যাভেলেবেল আছে $8.88 আমরা কিনে নিতে পারবো। আর হোস্টিংটা এত চেক করার কিছু নাই, হোস্টিং একটা নিলেই হবে। ভাইয়া এটা যে আমরা কোথায় সার্চ দিলাম, জি, মানে এটা আমরা সার্চ দিচ্ছি কোথায়? এইটা আমরা সার্চ দিচ্ছি, এই যে সাইটের নেম দেখেন namecheap.com, আমরা ডোমেইন কেনার জন্য namecheap.com এ যেতে পারি, গোড্যাডি, তবে নেমচিপ থেকে কিনতে পারেন, অথবা এই যে একজন হোস্ট আছে বাংলাদেশে, এখান থেকে বিডিটি তেও কেনা যাবে। তো আমরা এখানে এসেও চাইলে এভাবে করে চেক করে দেখতে পারবো যে আমরা কোন ডোমেইন নেমটা নিতে চাই সেটা অ্যাভেলেবেল আছে কিনা, কারণ অ্যাভেলেবেল না থাকলে আপনি যত টাকাই দেন এটা কিন্তু নিতে পারবেন না। হ্যাঁ, যে কিনে রাখছে তার সাথে যদি আপনি কমিউনিকেশন করে নিতে পারেন তাহলেই নিতে পারবেন। তো আমরা ধরেন এখানে এসেও এটা একটু লোড নিয়ে নিক, তো এরকম আমরা দেখেন দিলাম, অথবা আমি আরো দেখতে পারি গার্ডেনিং, স্পেলিং অবশ্যই একটু গুগলে সার্চ টার্চ দিয়ে দেখে নেবেন। আমি এমনিতেই আর কি সার্চ দিয়ে দেখলাম, দেখেন গার্ডেনিং অ্যাডভাইজার, জানি না স্পেলিং ঠিকই থাকার কথা। ওকে, সো দেখেন এরকম একটা ভালো ইয়ে টিয়ে পাইলে আপনারা কি করতে পারেন, নিতে পারেন, তবে অবশ্যই এটাকে কি করবেন, একটু সার্চ টার্চ দিয়ে দেখে নেবেন স্পেলিং সবকিছু আবার ঠিক আছে কিনা। তো গার্ডেনিং অ্যাডভাইস বা অ্যাডভাইজার, এগুলো আমরা দেখতে পারি বিভিন্ন নাম দিয়ে। ওকে, তো যখন আমরা যেটা মনে হবে যে এটা নেওয়া যায়, এই যে এখানে তো ইয়ে হবে না, স্পেস হবে না, এটা আবার নাই। ওকে, সো আমরা কি করবো, এভাবে সুন্দর করে খুঁজতে থাকলে অবশ্যই আমরা অনেক ভালো ভালো আসলে নাম পাবো। যেগুলো টিকমার্ক আছে সেগুলো তো আমরা কি করতে পারবো, এখান থেকে জাস্ট কেনার জন্য কি করতে হবে, আগে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। সেম ভাবে এখানেও দেখেন একজন হোস্ট, এখানেও বাংলাদেশি টাকায় কেনা যাবে। এখানেও ধরেন আমরা কি করব, কোনো একটা নাম দিতে পারি যে নাম দিয়ে আমরা কিনতে চাই, সে এক্সাম্পল লন মোয়ার ধরেন advice.com লিখলাম, বা লন মোয়ার গাইড, এই যেভাবে আচ্ছা এখানে .com মেবি লিখতে হবে না, এখানে www আছে, www এখানে দিব না, আর এখানে হচ্ছে কোন টাইপের এক্সটেনশন, আমরা .com দিব, দিয়ে এখন মেবি সার্চ দিতে হবে, যে আমাদের সার্চ দিলেই বুঝে যাবে এটা অ্যাভেলেবেল আছে কিনা।
দেখাচ্ছি অলরেডি টেকেন, এটা নিয়ে নিচ্ছে। biz.net এগুলো আমরা নিব না, আমরা .com এর মধ্যেই যাব। আমরা আমি এমনিতেই ধরেন ওইটাই লিখতেছি আর কি আপাতত। বিভিন্ন নাম আছে, কিন্তু এখন তো ধরেন এত বেশি মাথা ঘামানোর সময় নেই, আপনারা অনেক মাথা ঘামায় সুন্দর করে অনেক ভালো ভালো নাম পাবেন। দেখেন এটা অ্যাভেলেবেল আছে। আমাদেরকে অনেক চিন্তা করতে হবে, 2 ওয়ার্ডের না পেলে আমরা 3 ওয়ার্ডে যাব। লন মোয়ার, এক্সাম্পল অ্যাডভাইজার আছে, গুরু, এক্সপার্ট, কত কিছু আছে আসলে। বা লন মোয়ার, এমনিতে আমি ধরেন মাস্টার লিখলাম, আমরা সুন্দর কোনো নাম বের করবো আর কি। ওকে, তো যাই হোক, আমরা নাম টাম খুঁজে বের করার পরে আমরা কি করব, এক্সাম্পল যে নাম ধরেন এদিক থেকে আমরা পেলাম যে অ্যাভেলেবেল আছে, পাওয়ার সাথে সাথে আমরা না কিনে আমরা একটু দেখে নিতে পারি যে এটা কি অবস্থা। যেমন লন মোয়ার 365, এটাকে আমরা মেবি অ্যাভেলেবেল পেয়েছিলাম। দেখেন lawnmower365.com। তো আমরা যে কাজটা করব, w.oku, যাই হোক এটা আমরা নিলাম। এখন আমরা যেটা করতে পারি, এই জিনিসটাকে আমরা সবার আগে যেটা করতে পারি, archive.org, আমরা এইখানে যাচ্ছি কেন, কারণ এই ডোমেইনটা আগে কেউ ইউজ করেছে কিনা, করে থাকলে তার ব্যাড কোনো রিপোর্ট টিপোর্ট আছে কিনা এটা আমরা খুঁজে বের করব। কারণ দেখা যায় যে এক ডোমেন আপনি যে কেনা মানেই যে একদম ইনটেক নিউটা পাইলেন, আপনার আগে কেউ ইউজ করে না, এই বিষয়টা কিন্তু এমন না। কারণ এই ডোমেনটা আগেও কেউ ইউজ করে থাকতে পারে, বাট যদি সে এই ডোমেন নিয়ে কোনো খারাপ কাজ করে থাকে, খারাপ জায়গায় ব্যাকলিং করে থাকে, এই সেই সেটার খেসারত আপনাকেও কি করতে হবে, পরে দিতে হবে। কারণ ডোমেন নেম তো সেমই থাকবে, ডোমেন নেম তো আর ইয়ে হবে না। সেই জন্য আমাদেরকে শুরুতে কি করতে হবে, চেক করে নিতে হবে যে সেই ডোমেনের কোনো প্রবলেম আছে কিনা। তো এই জন্য আমাদের ওয়েব আর্কাইভ আমি লিখি, তাহলে ডিরেক্ট চলে আসবে। archive.org না আসলেও এই যে এভাবে চলে আসবে। আসার পরে আমরা কি করব, সেই ডোমেনটাকে দিব, দিয়ে দেখব যে এই ডোমেনটা আগে ইউজ হয়েছে কিনা। যদি না হয় তাহলে তো আর কিছু দেখার দরকার নাই। যদি ইউজ হয় তখন আমরা দেখব যে তার জন্য কোনো ব্যাকলিং ট্যাকলিং করা আছে কিনা, বিশেষ করে করা থাকলেও সেগুলো রিলেভেন্ট সাইট এবং ভালো সাইটে কিনা। যদি ভালো সাইট হয় এটা তো আমাদের জন্য পজিটিভ, আমরা কিনতে পারি, এতে কিছুটা এক্সট্রা বেনিফিটও পাবো, ভালো জায়গায় ব্যাকলিং করলে ওইটার ভ্যালুটা পরে পাবো। আর যদি খারাপ জায়গায় ব্যাকলিং এই সেই করা থাকে তাহলে তো ওইটার জন্য আবার আমাদেরকে ডিসক্রেডিট আছে। সেই জন্য আমরা আবার ওই টাইপের গুলোতে যাব না, মানে যেগুলো দিয়ে। তো আমরা একটু দেখে নেই, দাঁড়ান এটা আসুক। এই সাইটটা অনেক সময় একটু লোড নিতে টাইম নেয়। ওয়েব আর্কাইভে গিয়ে আমরা যে সাইট, সেই সাইটের নামটা লিখে সার্চ করতে হবে আমাদেরকে। অনেক ভারী সাইট জন্য অনেক সময় অনেক বেশি টাইম নেয়, সেই দিকটা আমরা একটু কেটে ফেলি। আচ্ছা একটু এটি নিয়ে নিক, লোডটা নিয়ে নিক, দাঁড়ান।
দেখাইতে চাচ্ছিলাম। এটা লোড নিতে টাইম নিচ্ছে, কারণ এটা অনেক সময় লোড নিতে অনেক টাইম নেয়, কারণ দেখা যায় সমস্ত সাইট আর্কাইভগুলো জমা রাখে তো। বাট আপনি এখানে গেলে একটা সার্চ বার আসবে, এখানে আমাদের সাইটটাকে সার্চ দিতে হবে। যদিও পুরোপুরি এই সাইটটা লোড নিচ্ছে না, কারণ এটা মাঝে মধ্যে ঝামেলা করে, যেহেতু সব সাইটে আর্কাইভগুলো জমা রাখে। তো আমরা যে সাইটটাকে নিব সেই সাইটটাকে কি করব, এখানে গিয়ে সার্চ বার আসবে, সার্চ দিলে তখন হচ্ছে এটা এখানে চলে আসবে যে কত সাল থেকে এটা রেজিস্ট্রেশন হয়েছে বা এই সেই, যদি রেজিস্ট্রি হয়ে থাকে কোনো একটা টাইমে। এখন হয়তো অ্যাভেলেবেল আছে, কোনো এক সময় যদি এটা সচল থাকে তাহলে সেটা আর কি আসে। এটাই দেখাইতে চাচ্ছিলাম, এই জন্য ভাবতেছিলাম যে ভিডিও লেন্থ হবে, একটু দেখি এটা লোড নেয় কিনা। এটা আবার মাঝে মধ্যে ঝামেলা করে, যেহেতু অনেক ভারী একটা সাইট। আমরা যে ডোমেনটা নেব সেটা এখানে এভাবে সার্চ দিতে পারি, পাশাপাশি চাইলে উবার সাজেস্টেও আমরা সার্চ দিতে পারি। যদি এটা আমরা দেখি যে ওয়েব আর্কাইভে লিস্টিং আছে, তার মানে তো আমরা কনফার্ম হলাম যে সেই সাইটটা কোনো একটা সময় কি ছিল, রানিং ছিল। তখন আমরা এইখানেও আমরা সার্চ দিয়ে সেই সাইটের কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, ভালো জায়গায় নাকি খারাপ জায়গায়, সবগুলো বের করি। এই সাইটটা মনে হচ্ছে কোনো সময় আসলে এটা ছিল না, এটা মনে হয় ফ্রেশ একদম নিউ, এই জন্য এই যে কোনো কিছু আসতেছে না। আদারওয়াইজ এইখান থেকে আমরা আগে চেক করে নেব, হলে তখন আর কি ব্যাকলিংকস এই সেই এগুলো আসতো আসলে এদিক দিয়ে। যেমন এই যে wikibangla.net, আমরা যখন এই সাইটটা নিয়েছিলাম তখন দেখেছিলাম যে হ্যাঁ এই সাইটটা কি আগে থেকেই আসলে নেওয়া ছিল। তখন এই যে এখানে দেখবেন রেকর্ড আসবে বিভিন্ন কোনো জায়গায় ব্যাকলিংক টেকলিংক করা থাকলে। একটা মিনিট, এটা আমরা এখন মনে হয় এখন গুগল ইন্ডেক্স অফ করা কিনা, যাই হোক, বাট এইগুলো সমস্ত রিপোর্ট আর কি আসতো। তো এই জিনিসটা দেখার জন্য আমাদের মূলত ওয়েব আর্কাইভে যেতে হবে, গিয়ে সার্চ বারে শুধু সাইট সার্চ দিলেই হবে, দেখতে হবে যে এটার প্রিভিয়াস কোনো রেকর্ড আছে কিনা। তো এই জিনিসগুলো দেখে নিলে আসলে বেটার। বাট এই সাইটটা আসলে সবসময় লোড নেয় না, এটাই হচ্ছে ঝামেলা, যেহেতু সবগুলো সাইটের আর্কাইভগুলো তারা রেকর্ড করে রাখে, এই জন্য এই সাইটটা অনেক ভারী একটা সাইট, লোড নিতে অনেক প্রবলেম করে। আমি এখান থেকে প্রয়োজনে আমরা যেটা বলতেছিলাম যে ডোমেন নেমগুলো আমরা চুজ করতে পারি, পারার পাশাপাশি আমরা এভাবে আর কি একটু জাস্ট দেখে নেব। দেখি এর মধ্যে এক ফাঁকে আপনারা জাস্ট ওয়েব আর্কাইভ লিখে সার্চ করতে পারেন, যে কোনো কিছু আসলে সার্চ দিয়ে দেখবেন ম্যাক্সিমামই নিউ টিউ থাকবে, যেগুলোর আবার আগে থেকে ইউজ করা আছে সেগুলোর রেকর্ড আসবে। যাই হোক, এটা আমরা দেখবো না, এগুলো লোড নিক। তো এরপরে আমরা ডোমেন হোস্টিং কেনার জন্য কি করতে হবে, প্রথম তো একটা নাম আমরা পছন্দ করব, দেন এরপরে আমাদেরকে এখানে আগে যে প্ল্যাটফর্ম থেকে কিনবো সেখানে এসে অ্যাকাউন্ট করতে হবে। নেমচিপে ডোমেন হোস্টিং কিনতে গেলেও আমাদেরকে মাস্ট বি অ্যাকাউন্ট খুলতে হবে, এক্সন হোস্ট বা যেখানেই বলেন। তো আমাদের শুরুতে যে সাইন আপে গিয়ে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে ইমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে। দেন আমাদেরকে ইমেল ভেরিফাই টেরিফাই করতে বলবে, করবো, এরপর লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা ডোমেইন কিনতে যাওয়ার সময় প্রথম ডোমেইন সিলেক্ট করতে পারি, ওকে। বা ডিরেক্ট আগে হোস্টিং এ গেলে দেখেন যেমন শেয়ার হোস্টিং গুলো নিতে পারি। ভিপিএস হচ্ছে আরো ডেডিকেটেড সার্ভার টার্ভার দেয়। আমরা ধরেন শেয়ার হোস্টিং এ গেলাম, এখান থেকে গিয়ে বিভিন্ন টাইপের প্যাকেজ আছে, প্রথম প্যাকেজটাই আমরা চাইলে নিতে পারি। ইউএসএ তে আমাদের ডাটা সেন্টার আমরা দিতে চাইলে সেখানে দিব, কারণ অ্যামাজন অ্যাফিলিয়েট বা এগুলো ইউএসএ বেস দিয়ে আমরা করি, সেই ক্ষেত্রে ইউএসএই দেই। ইউকে বেস আপনার কোনো বিজনেস বা কিছু হলে সেটা দিতে পারেন, ইউরোপ বেস হলে ইউ দিতে পারেন, বাংলাদেশ বেস হলে যেমন এই যে এইগুলোতে
বাংলাদেশের সার্ভারও পাওয়া যায় বা সিঙ্গাপুর, কাছাকাছি সার্ভার দিলে আর কি বেটার। যে এরিয়াকে টার্গেট করব হোস্টিংটা সেই এরিয়া বেস রাখতে পারলে বেটার। তো যাই হোক, আমাদের ডিফল্টভাবে ইউএসএ সিলেক্ট করা আছে। এটা কিন্তু পার মান্থ, ইয়ারেরটা দাঁড়াবে কত আমরা দেখতে পারবো অবশ্য। এটা $14 এর মতো মেবি, $14 সামথিং। তো আমরা এই যে গেট স্টার্টেডে যেতে পারি। এখানে আমরা সর্বোচ্চ 3টা ডোমেন বা সাইট ইনস্টল করতে পারবো। টোটাল আমাদের 20 জিবি জায়গা। তো আমরা এই যে অ্যাকাউন্ট খোলার পরে গেট স্টার্টেডে যাব। দেন এখান থেকে নিউ ডোমেন নেম, যদি আমরা নতুন কোনো ডোমেন এখন ইনস্টল করতে চাই তাহলে নিউ ডোমেনই থাকবে। যদি আগে আমার ডোমেন কেনা থাকে, এখন আমি হোস্টিং কিনতে চাই, তাহলে আমি কি করব, এক্সিস্টিং ডোমেন দিব। তখন ডোমেনের নাম আসবে, ডোমেনের নেমটা কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আর নিউ ডোমেইন হলে আমরা এই যে নিউ ডোমেইন নেম, তখন নেম তো আগে থেকেই সিলেক্ট করে রেখেছি, সার্চ দিব, চলে আসবে। জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিলেই আমাদেরকে যে এখন $14.16 বা টোটাল যেটা আসবে ডোমেনের আর হোস্টিং এর দাম দিয়ে, তখন অ্যাড টু কার্ডে গেলে কার্ডে ইনফরমেশন দিলেই আসলে হয়ে যাবে, শুধু লগ ইন থাকতে হবে। এটা ডোমেনটা কেনাটা আসলে খুবই ইজি। এখানে হলেও সেম, আগে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। তাছাড়াও আপনাদের কারো ডোমেন কেনা লাগলে বা যে কোনো সময় দেখেন, আমি প্রয়োজনে সেটাও ক্লাসের মধ্যে এসে বা কেনার সময় রেকর্ড করে রাখবো। তো দেখেন এখানে আগে কি করতে হবে, আমাদের একজন হোস্ট হলেও এইখানেও আমাদের কি করতে হবে, আগে ডোমেন বা হোস্টিং যেখানে আমরা যাই, ওয়েব হোস্টিং যদি আমরা দেখতে চাই, এই যে কম্পেয়ার প্ল্যানে ক্লিক করি বা যেখানেই, এই বিভিন্ন টাইপের প্যাকেজ আছে। এটা হচ্ছে আপনার, এবং এদের অফার কোড টোডও আছে, দেখেন কুপন কোড 25% অফ দিবে। 5 জিবি, 2টা ওয়েবসাইট অ্যাড করা যাবে, ফ্রি এসএসএল। এসএসএল হচ্ছে এই যে তালা চিহ্নটা। তো যাই হোক, এই হোস্টিংয়ে আমরা আসবো, গেট স্টার্টেড জিট দিব। এগুলোতে আরো বেশি বেশি জায়গা আছে, আমরা শুরুটা যেটা ওইটাই নিলাম, ওটা এনাফ আসলে যে জায়গা দেয়। এরপরে দেখেন রেজিস্টারে নিউ ডোমেন, নতুন ডোমেন এখন নিতে চাইলে যেটা সিলেক্ট করেছি সেটার নাম দিব, আগে থেকেই তো সিলেক্ট করা থাকবে। .com হলে .com দিব। আরো অন্যান্য ডোমেন এক্সটেনশন আছে। এরপরে নেক্সটে যাব। টোটাল যে টাকা হবে, বিকাশ আছে, রকেট আছে বা কার্ড আছে, যেটা যেভাবে পে করতে চাই সেটা সিলেক্ট করে আমরা পেমেন্টটা কনফার্ম করে দিলেই আসলে হয়ে যাবে। তো আমরা এভাবে পেমেন্ট করে আমাদের ডোমেইন হোস্টিংটা কিনে ফেলতে পারবো। সো ডোমেইন হোস্টিং কেনাটা অনেকটা ইজি। তারপরেও বলেছি আপনাদের কাছে ইজি মনে নাও হতে পারে অনেক সময়, কিন্তু এটা আসলে ইজি। তারপরেও বলেছি প্রবলেম হলে জাস্ট আমাকে বললে যখন কিনেন তখন আমি আপনাকে হেল্প করব। কারণ একবার যদি লাইফে কিনেন বা কিনা দেখেন বুঝে যাবেন। এটা খুবই যেভাবে বললাম এভাবেই, কিছুই না, শুধু অ্যাকাউন্ট খুলে আপনি হচ্ছে এভাবে জাস্ট হোস্টিং এ আগে যান, তাহলে ইজি হবে। এই জন্য আমি সবসময় কি করলাম, হোস্টিং এ আগে দেখালাম যে হোস্টিং এ যাবেন। হোস্টিং তো আর পছন্দ করার কিছু নাই, সিলেক্ট করবেন। নতুন ডোমেন কিনতে চাইলে নিউ ডোমেন, আগের কোনো ডোমেন এই প্ল্যাটফর্ম থেকে কেনা চাইলে এক্সিস্টিং ডোমেন দেখাবেন, যে আগে শুধু ডোমেন কিনছিলেন, হোস্টিং কিনেন নাই, এখন হোস্টিং কিনবেন। তো আগে হোস্টিং দিয়ে দেন ডোমেন সিলেক্ট করে দিতে হবে, তাহলে দুইটা একসাথে মার্জ হয়ে যাবে। আপনার ভিতরে কোনো কাজ করতে হবে না, ডিরেক্ট আমরা এখন যেভাবে সাইট তৈরি করে দেখাবো সেভাবে করে ফেলতে পারবেন। একজন হোস্টেও সেম। তো ডোমেন হোস্টিং কেনার পরে কি হবে, আপনার মেইলে একটা মেইল চলে আসবে, জিমেইল বা যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন, ওই যে অ্যাকাউন্ট করে কিনবেন সেখানে একটা কি আসবে, মেইল আসবে। আমরা ধরেন আমার কোন মেইল আমি দেখি একটু। ওকে, ধরেন আমি কোন একটা সি প্যানেল নামক একটা জায়গা আসবে, আমি ধরেন
এই যে বিভিন্ন সাইট যেগুলো দেখতেছেন যে আপনার এখান থেকে কেনার সাথে সাথে সেগুলোর হোস্টিং প্যানেল চলে আসবে। তো এরকম আমি একটাতে গেলাম, এটা এই যে ডোমেন হোস্টিং কেনা হয়েছিল যে সময়, সেই সময় দেখবেন কি করবে, আপনাকে একটা সি প্যানেলের লিঙ্ক দিবে, অথবা আপনি আপনার সাইটের নেম স্ল্যাশ সি প্যানেল লিখলেই কি হবে, আপনার সি প্যানেলে লগ ইন করার অপশন, মানে আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন আপনি পেয়ে যাবেন। তখন এই যে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিলে এটা লগ ইন হয়ে যাবে। ধরেন এক্সাম্পল, বা লিঙ্কে ক্লিক করলেও হবে, লিঙ্কে ক্লিক করলেন, এই যে জাস্ট ডোমেন নেম যেটা স্ল্যাশ সি প্যানেল দিবেন। এটা এই মুহূর্তে মেবি নাই, এটা অনেক আগে কেনা, তো হয়তো সে আর পরে কন্টিনিউ করে না। এটা একটা স্টুডেন্টের জন্য বা কারোর জন্য কেনা ছিল। আমরা হচ্ছে যে কোনো একটা সাইট দিয়ে দেখাই। ধরেন আপনার হচ্ছে www ডট, ধরেন এক্সাম্পল blenderfair.com, কি করতে হবে, স্ল্যাশ CPANEL, অথবা ওই যে লিঙ্ক দিবে সেখানে আপনি ক্লিক করবেন, এই যে এখানে লিঙ্ক দিবে সেই লিঙ্কে ক্লিক করবেন, অথবা সাইটের নেম স্ল্যাশ সি প্যানেল লিখলেই আপনার সি প্যানেলে লগ ইন করার অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন আসলে। এই যে দেখেন দিলাম, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আমাদেরকে মেইলে দিয়ে দেয়, ওইটা দিয়ে আমরা কিন্তু আমাদের সার্ভারে লগ ইন করে ফেলতে পারবো। সাইটের নেম স্ল্যাশ সি প্যানেল, অথবা ওরা যে লিঙ্ক দিয়েছে দেখেন সেই লিঙ্কে ক্লিক করলাম, এই যে ওদের লিঙ্কে ক্লিক করলেও হয়ে যাবে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন। লোড নিচ্ছে, ওকে, লোড নিয়ে হয়ে যাবে, মাঝে মধ্যে একটু প্রবলেম হতে পারে। অথবা সাইটের নেম স্ল্যাশ সি প্যানেল বলে, এই যে এখন ইউজার নেম পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। দেন এখন আমরা কি করব, আমাদের সাইটটা ওপেন করব। তো আমি আপাতত একটু রেকর্ডটা অফ করে দিয়ে ওই যে আমাদের আপনাদের ব্যাচে যে দিলেন, আসলে ওনার সাইটটা আমরা তৈরি করার মাধ্যমে সবাই দেখব। আচ্ছা, একটু ইয়ে করেন, আপনার সাইটের নেমটা লিখে দেন মেসেঞ্জারে, এখানে শুধু সাইটের নেম, আচ্ছা বাকিগুলো আমি নিয়ে আসতেছি। আচ্ছা কারণ আমি এখন একটু দেখাবো, এই যে আমরা যখন লিখলাম ওনার ডোমেইন নেমটা দিলেও দেখবেন ওনার ডোমেইন নেম স্ল্যাশ সি প্যানেল লিখবো, চলে আসবে। এই যে ওনার ধরেন এটা ডোমেইন উনি কিনেছেন, তো আমরা এখানে ওনার এই মুহূর্তে গেলে কিন্তু ওনার কোনো সাইট পাবো না, সাইট তৈরি করা না থাকলে। ওকে, উনি মেবি এটা দেখেন তৈরি কিছুটা করেছে জন্য আমরা অলরেডি দেখতে পাচ্ছি, বাট আমি ওনার সাইটটাকে প্রয়োজনে, আচ্ছা এখন একদম বিগিনিং থেকে দেখাইতে গেলে তো আপনার সাইট আবার ডিলিট করতে হবে। স্যার আপনি করেন, যে কোনো সমস্যা নাই তো, এটা এমনি জাস্ট আমি প্র্যাকটিস করছি যে আমি পারি কিনা আমরা টুকটাক, এই আর কি। আচ্ছা ওকে, আপনি একদম বিগিনিং থেকে করতে পারেন, ওকে, কিছুই কাজ করা হয় না, জাস্ট এমনিতেই একটু। ইনস্টল করছেন শুধু, ওকে আমি ইনস্টল জি জি রিমুভ জি। করে দিব। তো দেখেন যে আপনার শুরুতে কিন্তু ওই ডোমেইন লিখে সার্চ দিলে কোনো সাইট টাইট আপনারা পাবেন না ইনস্টল করা না থাকলে। তো আমাদেরকে কি করতে হয়, শুরুতে এইভাবে সাইটের নেম স্ল্যাশ সি প্যানেল, ওই যে এটা লিখতে হয়, মানে এভাবে লিখলে আমরা সার্ভারের মধ্যে লগ ইন করতে পারি। এই সার্ভারের মধ্যে থেকে আমাদের কি করতে হবে, তখন সাইটটাকে ইনস্টল করতে হবে বা সাইটটাকে তৈরি করতে হবে। আসলে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কোনো কোডিং না জেনেই খুব ইজিতেই সাইট এখন তৈরি করা ফেলা শিখবো। অনেকেই আছে যারা ওই যে কি করে কোডিং করে করে এই যেগুলো করে, বা আমরা ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে অনেক ডেভেলপাররা কোডিং করে করে থিম টিম ইনস্টল করেই রেখেছে। আমরা কোনো কোডিং না শিখেও ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা আমাদের সাইট খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবো, এবং ওয়ার্ডপ্রেসটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট তৈরির মাধ্যম, যেটাকে গুগল অলরেডি কিনে নিছে। দেখেন ওনার সি প্যানেলে গেলাম, এখন আমাকে কি করতে হবে, ওনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। এই জন্য আমি আপাতত ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। আমরা দেখেন ইউজার নেমের জায়গায় ওনারটা বসিয়ে দিলাম। এখন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা নিয়ে এসে বসালেই আমাদের কি হয়ে যাবে, লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। ওকে, দেখলেন ওনার ইউজার নেম পাসওয়ার্ড আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে কি করলাম, ওনার ইউজার নেমটা দিয়েছিলাম, এরপরে আমরা পাসওয়ার্ডটা এখন দিব, দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। সবকিছু ঠিক থাকলে এই যে সি প্যানেলটা কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। ওকে, তো দেখেন আমরা সি প্যানেলের মধ্যে আমরা অলরেডি লগ ইন করেছি। এখন এইখান থেকে আমাদেরকে কি করতে হয়, সাইট তৈরি করতে হয়। সেটা হচ্ছে কোথা থেকে,
এই যে সফটাকিউলাস অ্যাপ ইনস্টলার, যেটা সফটওয়্যারের মধ্যে আছে। এখানে বেশ কিছু সেগমেন্ট আছে, যেমন ইমেইলের বিষয় আছে, বা আপনার এই যে জেটপ্যাক, বিশেষ করে ফাইলস, এটার মধ্যে কাজ থাকে, ডেটাবেস এবং বিভিন্ন অপশন থাকে। তো আমাদের সবগুলো জায়গায় এত কাজ নাই। আমরা সাইট তৈরি বা ডিলিট করার জন্য আমরা সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার, এখানে গিয়ে আমরা খুব ইজিলি সাইটটা তৈরি করে ফেলতে পারবো। আর ওনার যেহেতু অলরেডি সাইটটি ইনস্টল আছে, এই জন্য আমাকে শুরু থেকে দেখাইতে হলে আগে কি করতে হবে, ডিলিট করে নিতে হবে। সো ডিলিট করার জন্য এই সেম জায়গাতেই যেতে হয়, সফটাকিউলাসে। সফটাকিউলাসে আসলাম, আপনাদের এই জাস্ট এখান থেকে ডিলেটে ক্লিক করে আমি আপনার সাইটটা ডিলিট করে দিচ্ছি। বাট একদম শুরুতে নতুন করে কিভাবে আপনার তৈরি করবেন সেটাই আমি আর কি দেখাবো, এই জন্য আপনার সাইটটাকে ডিলিট করে দিলাম। ওকে, রিমুভ ফ্রম ইনস্টলেশন। ওকে, রিটার্ন ব্যাক টু হোম পেজ। ওকে, আমরা দেখেন সি প্যানেলে ব্যাক চলে এসেছি আবার ডিলিট করে দিয়ে। আমরা একটু দেখি ওনার সাইটে যে এটা ছিল। ওনার সাইটটা আর আসলে নাই। ওকে, সাইটটা টোটালি আমরা ডিলিট করে দিচ্ছি। তো সাইটে আমরা প্রথম কিভাবে করে ইনস্টল করব সেই জিনিসগুলো আমরা দেখবো। দাঁড়ান, তার আগে আমি আপনাদেরকে একটা ডকুমেন্টস দিয়ে নেই। এখানে আমরা এই গ্রুপ থেকে নিয়ে আসি। দাঁড়ান, তো এই যে কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব, এখানে আমি অলরেডি লিখে দিয়েছি। এটা এই কাজগুলো এখন করার মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কি করব, একটা সাইট রেডি করব। এটা আসলে দরকার নাই টোটালি। দেখেন আমাদের হচ্ছে অন সাইট। ওকে, তো আমরা ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, বা ওয়ার্ডপ্রেসে কিভাবে ওই যে সাইটটা আমরা তৈরি করতেছি ডোমেন হোস্টিং কেনার পরে, সেটা আমরা দেখব। তো ডোমেন হোস্টিং কেনার পরে প্রথম আমাদের কাজ কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের সি প্যানেলটা লগ ইন করতে হবে। আচ্ছা, কেউ বলতে পারবেন যে সি প্যানেলে লগ ইন করার জন্য আমরা কিভাবে আসলে যাব? সি প্যানেলের অ্যাক্সেস করার জন্য সাইটের নেম স্ল্যাশ কি সি প্যানেল লিখবো, অথবা আমাদেরকে ওই যে যখন পারচেজ করবো লিংক দিয়েই দিবে, দুইটার যে কোনো একটা লিংকে ক্লিক করতে হবে। এরপর ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা কি করতে পারবো, আমাদের হচ্ছে লগ ইন করার পরে আমরা জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করবো। লগ ইন করার পরে ফার্স্টে আমরা মেইনলি যাব কোথায়, সফটাকিউলাসে। দেখেন প্রথম কাজটা আমরা করতেছি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য, একদম সফটাকিউলাসে চলে যাব। সফটাকিউলাস থেকে আমরা বাম পাশে দেখব ব্লগ বা ওয়েবসাইট, যেটাই বলি আমরা। আমরা ব্লগে ক্লিক করব, এখান থেকে যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট করব, সো এখানে ক্লিক করব। দেন কোথায় যাব, ইনস্টল। কি করলাম, লগ ইন করলাম, ব্লগে আসলাম সফটাকিউলাসে, দেন ব্লগ, এখান থেকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট করব, দেন ইনস্টল। এরপরে আমরা একদম লেটেস্ট ভার্সন যেটা ওয়ার্ডপ্রেসের সেটাই রাখলাম 5.7.2। এবং এখানে আমরা যখন ওই যে ডোমেন হোস্টিং কিনবো, যেমন একজন হোস্ট ওদের এসএসএল দেয়াই থাকে, সো
তো আমরা এস এর যে কোনো একটা এসএসএল কি ওই যে সাইটের আগে তালা চিহ্নটা দেখবেন, কিছু আছে সিকিউর, কিছু সাইট আছে বলে নট সিকিউর, যারা এসএসএল কিনে না। এসএসএলটা কেনাটা বেটার। এগুলো নেম চিপে আলাদা কিনতে হয়, আবার একজন হোস্টে এরা ফ্রিতে আর কি দিয়ে দেয়। এটা হচ্ছে মানে যারা ভিজিটররা আমাদের সাইটটা ভিজিট করে এই সেই এদের ডেটাগুলোর আর কি প্রোটেকশন দেয় এসএসএল। ওকে, তো এটা একটা সিকিউরিটি এলিমেন্টস। তো যাই হোক, এটা হচ্ছে আমরা কি করব, এই জন্য আমরা কেন এই কথাটা বললাম, কারণ আমাদের সাইটের শুরুতে ইউআরএলটা কেমন হবে এবং সেটা কি এসএসএল হবে হবে না সেই জিনিসটা আমরা এখান থেকে চুজ করব। তো আমাদের এসএসএল কিনা থাকলে তো অবশ্যই আমরা HTTPS এটা হয় www ভার্সন অথবা নন www ভার্সন, আর এসএসএল কিনা না থাকলে এই যে HTTPS বাদে যেটা অথবা www এইখানেও যে এস নাই সেটা। আমরা ধরেন www নিলাম না বা নিলাম, এইগুলোতে এসইওর কোনো এত ইম্প্যাক্ট নাই। দেখতে আপনার কাছে যেটা যে ফরম্যাটটা ভালো লাগে সেটা নেবেন। এরপর তো আমাদের সাইটের নেম, আর এখানে কোনো কিছু থাকলেই কি করতে হবে, একটানে মুছে দিতে হবে। ডাব্লুপি লেখা রাখা মানেই হচ্ছে যে সার্ভারের মধ্যে ডাব্লুপি নামক কোনো ফোল্ডারের মধ্যে থেকে আমাদের সাইটটা ওপেন হবে। তো এই জন্য আমরা এটাকে মুছে দিলাম যে আমরা কোনো ফোল্ডারের মধ্যে থেকে এভাবে ওপেন করতে চাই না। স্যার আপনার রেকর্ডটা কি হচ্ছে? জি, রেকর্ডিং হচ্ছে। জি, আচ্ছা, তো আমরা কি করব, কোনো কিছু থাকা মানেই মুছে দিব ইন ডিরেক্টরির মধ্যে, কারণ এখানে কিছু থাকা মানে সার্ভারের মধ্যে এই নামক একটা ফোল্ডারের মধ্যে আমার সাইটটা ওপেন হবে। তো আমরা তো চাই যে না আমার সাইটটা ডিরেক্ট সার্ভারের মধ্যে থেকে ওপেন হোক। তো অবশ্যই আমরা এই জন্য এখানে করব, কি বলে যে আমাদের কোনো কিছু লেখা থাকলে মুছে দেব। আর এই দুইটা জিনিস তো বুঝতে পারছেন, এখানে ডোমেইন নেম তো অটোমেটিক্যালি আসবেই যেটা আমরা করতে চাই, আর সামনে তো ইউআরএল এর ফরম্যাট বললাম, আপনারা চাইলে এটাও দিতে পারেন এসএসএল কিনা থাকলে অথবা www সহ যেটা ওইটাও। আচ্ছা, ওকে, এরপরে আমরা একটা মিনিট, আমি এরপরে আমরা যাই হচ্ছে মেইনলি এখানে মাই ব্লগ। আচ্ছা, কেউ একজন জয়েন করলো, সামওয়ান। তো আমরা যাই হোক, আমরা কি করতেছিলাম, ফার্স্টে আমাদের সি প্যানেলে এসে ভার্সন দিলাম, এরপরে আমাদের ইউআরএল এর স্ট্রাকচার, আমাদের সাইটের নেম, আর সাইট নেমের এখানে আছে মাই ব্লগ। আমরা মাই ব্লগ না দিয়ে কি করব, আমাদের যে সাইট নেমটা সেটা দিব। এবং দেখেন এখানে আমরা রোবোটিক ফরম্যাট না, সবগুলো যে স্মল লেটার হতে হবে .com এমন না, .com টম এগুলো বাদে আগের কিছু বাদ দিয়ে সাইটের নাম যেটা হবে সেটা দিব। আমাদের সাইটের নাম এই যে কি গার্ডেন টেক কেয়ার। ওকে, গার্ডেন টেক কেয়ার নাম দেখেন। তো আমরা এখানে তিনটা ওয়ার্ড আছে, অথবা টেক কেয়ার কি একসাথে লেখা যায়? আচ্ছা, টেক কেয়ার এটা তো আলাদা আলাদা, তাই না? স্যার টেক কেয়ার একসাথে লেখা যায় না। লেখা যায়, ওকে, তাহলে আমরা না, লেখা যায় না স্যার, এটা দুইটাই আলাদা ওয়ার্ড। এটা আসলে হ্যাঁ দুইটা আলাদা জিনিস, টেক একটা, কেয়ার আলাদা। আচ্ছা, আমরা তাহলে তিনটা ওয়ার্ড আছে, ওকে, সমস্যা নেই, আমরা এখানে তাহলে তিনটা ওভাবে দিব। গার্ডেন, এরপর কি? আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। জি স্যার, আসলে রবিবারের স্যার ক্লাসটাতে আমার একটু অসুবিধা হয়, আমার একটু কাজ থাকে, তো যে কারণে ম্যাক্সিমাম সময় আমি জয়েন করতে পারি না। স্যার এটা কি আসলে কোনোভাবে অন্য কোনো দিন করা যায়? কি বার এটাতে? রবিবারে। আচ্ছা, এটা যদি আপনারা সবাই মিলে যদি সমস্যা না হয় কোনো একটা ডেতে করতে পারেন তাহলে আসলে আপনারা দেখতে পারেন, কারণ আমি আসলে দেখেন আপনারা যদি সবাই মিলে যদি মনে করেন যে রবিবার বাদে অন্য কোনো দিন এক্সচেঞ্জ করলে আপনাদের সমস্যা নাই, তাহলে আমার কোনো আপত্তি নাই। তবে সেটা স্যার রবিবার আসলে আমারও তো প্রবলেম হয় আর কি। তাহলে দেখেন যে বাকি এরা আসলে কি বলেন, কারণ আমরা যেহেতু শুরুতে আসলে রবিবার রবি মঙ্গল ছিল, বাকিদের কি আপনাদের দেখেন ওনাদের সুবিধার্থে আপনারা চেঞ্জ করে নিতে পারেন কিনা রবিবারটাকে, বাট সেটা সোম বুধ বাদে হইতে হবে, কারণ সোম বুধে আর একটা ব্যাচ আছে তো। স্যার রবিবার বাদে যে কোনো দিন সেটা নিয়ে কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, তাহলে বাকিরা আপনারা কি বলেন যারা আছেন? স্যার বৃহস্পতি শুক্র শনি আমার প্রবলেম আছে।
আচ্ছা, কেউ আছেন যে আমি ধরেন তাহলে একটা বারের কথা বলি, কি বার হইতে পারে ধরেন রবির মঙ্গলবার বৃহস্পতিবার। মঙ্গল বৃহস্পতি। আচ্ছা, মঙ্গল বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতিতে কারো প্রবলেম হবে আপনাদের? মঙ্গলবার আবার আমার বুঝলাম। স্যার বৃহস্পতিবার আমি করতে পারবো না। স্যার তাহলে শনিবার কি দেওয়া সম্ভব হয় স্যার? শনিবার দাঁড়ান। হ্যাঁ, শনিবার দেওয়া সম্ভব হবে যদি কারো প্রবলেম না থাকে। শনিবার আর কি বার? শনিবারে কি ওই যে আরিফ ভাইয়ের প্রবলেম হবে? না, শনিবারে আমার প্রবলেম নাই। আচ্ছা, শনিবারে কারো প্রবলেম আছে আপনাদের? না স্যার, আমার প্রবলেম হবে ওকে, তাহলে কি আমরা শনি মঙ্গল করব? না। হ্যাঁ স্যার, করতে পারেন। মঙ্গলবার একটু আমার প্রবলেম হয়। মঙ্গলবার জি স্যার, শনির ভালো। আচ্ছা, বুধবারে করলে কেমন হয়? বুধবারে পসিবল না, সোম বুধে আর একটা ব্যাচ আছে। ও, বুধবারে একটা ব্যাচ আছে, তো বৃহস্পতিবার। আদারওয়াইজ আমি করতাম। বৃহস্পতিবারেও সমস্যা নাই আমার কোনো, আপনাদের কারো প্রবলেম না থাকলে দেয়া যেতে পারে। আচ্ছা, আপনারা সবাই কেউ যে আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন না? জি জি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই না জিনিসগুলো স্যার, মেসেঞ্জার গ্রুপে আচ্ছা, তাহলে অ্যাড হয়ে নিয়েন। ওই যে ওনারা সবাই অ্যাড আছে, আপনারা সবাই একসাথে ডিসকাস করতে পারেন। ওকে, তাহলে কি আমরা আপাতত শনি মঙ্গলবার রাখবো? কারণ ধরেন মঙ্গলবার আবার চেঞ্জ করতে গেলে তো দেখা যাবে আবার প্রবলেম হবে কিনা। দেখি আপাতত আমরা তাহলে শনি রাখি। যদি আপনাদের প্রবলেম হয় আপনারা করে নিয়ে জাস্ট আমাকে জানায়েন। আমার আপাতত সোম আর বুধবারে পসিবল না, কারণ সোম আর বুধবারে একটা ব্যাচ আছে, ওদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস কন্টিনিউ করি তাহলে। আমরা আর নেক্সট আমাদের ক্লাসের লিংকটা হ্যাঁ, ইয়েতে আপনার মেসেঞ্জারেও দিয়ে দিন, ভালো হয় তাহলে। জি, বুঝি নাই। মানে ক্লাসের লিংকটা মানে মেসেঞ্জারেও দিলে ভালো হয়। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে আমি সম্ভবত অ্যাড নাই। অ্যাডমিনকে যদি একটু কাইন্ডলি অ্যাড করে দিতেন একটু ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, অ্যাড করে নেন ওনাদেরকে। আর জিনিসটা ওপেন করে দিয়েন যাতে চাইলে যে কোনো কেউ অ্যাড হইতে পারে বা যে কোনো কেউ কাউকে অ্যাড করতে পারে। হ্যাঁ মানে দাদা, ওইটা দিব, আমার এটা খেয়াল নাই অ্যাডমিনটা দিতে, কিন্তু মানে অ্যাক্সেসটা দেয়া আছে যে যাতে সবাই অ্যাড হতে পারে। জি জি জি, ধরেন আপনার সাথে আমার সাথে একজনের অ্যাড আছে, আমি যাতে চাইলে অ্যাড করতে পারি আর কি তাকে। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। ওরে হ্যাঁ, ওইটা ভুল হয়েছে আমার আর কি, মানে মিস্টেক। আচ্ছা, ওকে, তো যাই হোক আমরা একটু সামনের দিকে আগাই। আর আমি ওইটা হ্যাঁ লিখে দিব না আপনাদের গ্রুপে, সমস্যা নেই। আর যেটা বলেছি টাইমিং তো আপনাদের মেবি মনে আছে, কারোর প্রবলেম আশা করি হবে না। 8:30 থেকেই ধরেন, বাট কোনো মাঝে মধ্যে এমন হইতে পারে যে সর্বোচ্চ 9টা হইতেও পারে, কারণ দেখা যায় উত্তরা থেকে আসতে হয় তো একটু টাইম লাগতে পারে, এই জন্য। তো 8:30 থেকে 9টার মধ্যেই, 8:30 দিকে প্রিপারেশন নিয়ে আপনারা কাজ করতে থাকলেন। হয়তো 10-5 মিনিট লেট হইতেও পারে, না হলে তো 8:30 থেকেই। তো যাই হোক, আমরা ক্লাসের দিকে যাই। আমরা কি করতেছিলাম ক্লাসের মধ্যে, আমরা আজকে অন সাইট বা যেটা অন পেজের মধ্যেই পড়ে, এটা অন সাইট পার্ট 1 বলতেছিলাম, যে সাইট তৈরি করার বিষয়গুলো। ডোমেন হোস্টিং ফার্স্টে আমরা নেম চুজ করলাম, হোস্টিং নিলাম। এরপরে আমাদের প্রথম কাজই আমরা বলেছি যে আমরা সাইট ইনস্টলেশন করব, বা সাইটকে ডোমেন হোস্টিং এর মাধ্যমে সার্ভার থেকে সাইটটি ইনস্টল করব। এই জন্য সি প্যানেলে লগ ইন করলাম। কিভাবে লগ ইন করলাম রেকর্ডে আছে, ওই জন্য আমি রিপিট করেছি যে আমাদের সাইটের নেম স্ল্যাশ সি প্যানেল দিয়ে দেন আইডি পাসওয়ার্ড দিব। এরপরে আমরা কোথায় গিয়েছিলাম, সফটওয়্যার সেগমেন্ট সফটওয়্যার সেখান থেকে উপরে কোথায় ব্লগ, সেখান থেকে ওয়ার্ডপ্রেস, এরপর ইনস্টলেশন। দেন এরকম একটা পোর্শন এসেছে যেখানে ভার্সন, মানে যে কোনো সফটওয়্যার, এটাও তো ওয়ান কাইন্ডস অফ সফটওয়্যার, সেটার ভার্সন। এরপরে আমরা এসএসএল কেনা থাকলে এস সহ ডাব্লু বা ডাব্লু সারাটা চুজ করলাম। আমাদের ডোমেন নেম তো থাকবেই, কোনো কিছু থাকলে ইনডিরেক্টরিতে মুছে দিব, কেন মুছে দিব সেটাও বলেছি। এরপরে আমাদের সাইটের নেম দেখেন আমরা দিলাম, আমাদের সাইটের নেম যেটা হবে সেটা আমরা এখানে লিখে দিলাম। যেমন আমরা যদি এরকম আরো বিভিন্ন সাইট দেখি, ধরেন এক্সাম্পল রিসার্চিং হতে পারে,
আর বিভিন্ন টাইপের সাইট টাইট হতে পারে। এগুলোতে যদি আমরা এইভাবে কার্সর নেই, এই যে দেখেন দেখাচ্ছে জাস্ট কফি মেকার, কারণ এখানে 3টা ওয়ার্ড, এরপরে আবার একটা আপনার কি টাইটেল সেপারেটরের মতো দেয়া আছে, ড্যাশের মতো, এরপরে লেখা আছে মেক বেটার কফি কমা এভরি টাইম। ওকে, এরকম প্রতিটা সাইটে কি থাকে আপনার হচ্ছে টাইটেল থাকে। তো আমরাও এখানে সেইটাই আর কি, সাইটের নেমটা হচ্ছে ওভাবে করে দেখাবে, এরপর একটা টাইটেল সেপারেটর থাকবে, এরপর এখানে সাইট ডেসক্রিপশন। এখানেও আমরা মাই ওয়ার্ডপ্রেস ব্লগ না দিয়ে একটা স্লোগান দিব। ওকে, যে এক্সাম্পল আমি ধরেন এখানে দিলাম দ্য আলটিমেট আমরা এভাবে করে একটা দিতে পারি, মানে আমাদের যে টপিকস নিয়ে হবে সেভাবে করে একটা দিব, বা আরো অন্যভাবেও দিতে পারি। প্রতিটা বিজনেসে যেমন একটা স্লোগান থাকে ওভাবে আর কি। দ্য আলটিমেট গার্ডেনিং, দ্য আলটিমেট গার্ডেন। ওকে, ধরেন এক্সাম্পল একটা দিলাম, পরে চেঞ্জও করা যাবে, সমস্যা নেই। আমরা ধরেন একটা দিলাম, এরপরে আমরা যে সাইটটা তৈরি করব সেই সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, কারণ এখন তো আছি আমরা সি প্যানেলের মধ্যে, বাট সাইট কিন্তু আমরা নিজে সি প্যানেল থেকে তৈরি করে নিচ্ছি। এই যে এভাবে সাইট থাকলে পরে সাইটে লগ ইন করার নিয়ম হচ্ছে, এই যে মানুষজন সাইটে কিন্তু বাইরে দেখতেছে, সি প্যানেলে কাজ কম, সি প্যানেল লগ ইন করে এই সাইটটা তৈরি করা হয়েছে, এবং এই সাইটে লগ ইন করার জন্য /wp ড্যাশ কি করতে হবে, অ্যাডমিন, এটা লিখলে আমরা যে কোনো সাইটে, ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে, সেটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তো এই পাসওয়ার্ডটা, ইউজার নেমটা কোথা থেকে হবে, এই যে আমরা এখন সাইট তৈরি করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দিব সেটাই হচ্ছে তখন আমাদের সাইটে /wp ড্যাশ অ্যাডমিন লিখে যেটা আসবে দিয়ে আমরা লগ ইন করতে পারবো। প্রতিটা ওয়ার্ডপ্রেস সাইট সেম। তো এখানে দুইটা লগইন প্যানেল থাকে, একটা হচ্ছে সি প্যানেল আর একটা হচ্ছে সি প্যানেল আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইটের যে প্যানেল। তো আমরা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের এটার জন্য আমরা ধরেন এখানে অ্যাডমিন ডিফল্ট ভাবে থাকে, অ্যাডমিন না রেখে আমরা কি করব, এটা কি আমরা ধরেন এখানে ইউজার নেম আমরা আপাতত ধরেন এটাতে ইউজার নেম একসাথে রাখতে হবে। আমরা ধরেন এখানে গার্ডেন টেক কেয়ারই আপাতত রাখলাম। ওকে, তাহলে একটা ইউজার নেম আমরা দিলাম, এরপর একটা পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। পাসওয়ার্ডটা ওনাকে আমি দিয়ে দিব। এভাবে ধরেন আমরা কোনো কিছু লিখতে থাকলে দেখাচ্ছে, আচ্ছা আমি এটাকে হাইডে ক্লিক করে দেই। ওকে, ওকে, দেখেন এখন দেখাচ্ছে পাসওয়ার্ড অনেক স্ট্রং হয়েছে, সেই জন্য আমরা স্পেশাল ক্যারেক্টার অনেক কিছু দিয়ে এভাবে করে স্ট্রং করতে পারি। এরপরে হচ্ছে আমরা ওকে, সাইটের ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশে হবে আমরা ইংলিশ রাখলাম। এরপরে হচ্ছে আমরা এদিক থেকে কোন একটা থিম আপাতত এমনিতেই চুজ করতে পারেন, পরে থিম চেঞ্জ করে নিতে পারেন। এরপর একটা ইমেল, আপনারা যে কোনো একটা পার্সোনাল ইউজেস ইমেল দিয়ে দিবেন, যেন নেক্সট টাইমে সাইটে কোনো কিছু ইয়েটি আপডেট হইলে ওই মেইলেও একটা মেইল আসে। তো এই জন্য আমরা ওনার এক্সাম্পল একটা মেইল আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা ইনস্টলে ক্লিক করলাম, এখন দেখেন ওনার সাইটটা কি হবে, ইনস্টল হচ্ছে। এই যে সাইটটা তৈরি হচ্ছে, সাইট তৈরি হওয়া কমপ্লিট।
এখন এই যে আমরা এইখান থেকে সাইট দেখতে পারবো, আবার সাইটে লগ ইন করার জন্য এই যে সাইটের নেম /wp-admin পরের স্ল্যাশ দিলেও চলে, না দিলেও চলে। স্যার পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি কোনো অপশন আছে কি? পাসওয়ার্ড ভুলে গেলে এখানে রিকভারির তো অপশন নাই, তখন আপনাকে যেটা করতে হবে ভিতরে ইয়ে আছে, বাট হচ্ছে আপনাকে আবার সি প্যানেলে ঢুকে তখন পাসওয়ার্ড রিকভার করতে হবে, অথবা মেইনলি যেটা করতে হবে সাইট আবার ডিলিট করে আপনার ইয়ে করতে হতে পারে, নতুন করে ইনস্টল বা ব্যাকআপ ডাউনলোড করে ইয়ে। তো এই জন্য পাসওয়ার্ডটা ডিরেক্ট অন্যান্য জায়গার মতো ইয়ে করা যায় না, ফরগট পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করা যায় না, সেটা কিন্তু ঝামেলা হবে। বাট পাসওয়ার্ড ভিতর থেকে সি প্যানেল থেকে দেখা যায়, তো আমি দেখাই দিব না। বাট যেটা করবেন আপনারা পাসওয়ার্ড প্রয়োজনে আপনি আপনার আরেকটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন, কারণ চাইলে এখান থেকে তো অনেকটি অ্যাডমিন বা এইগুলো দেওয়া যায়, তো সমস্যা নেই, ওটাও দেখাবো। নর্মালি মনে রাখার চেষ্টা করবেন বা লিখে রাখতে পারেন, অথবা একাধিক অনেক সময় অ্যাক্সেস দিলে যে একটাতে মনে না থাকলে স্যার আরেকটা এখানে দিবেন। কোন 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 থিমটা ভালো আর কি, মানে যে কোনো আচ্ছা থিম নিয়ে কি আমরা কাজ করতে পারবো নাকি যে আচ্ছা, কোনো আমরা সেটাতে যাব, আপনার প্রেফার? আমরা ওইদিকে যাব, কারণ আমাদের স্টেপ বাই স্টেপ যে লেখা আছে, তো আমরা যাব ওইদিকে। তো আমরা ফার্স্টে যেটা করলাম, আগে হচ্ছে কি করলাম, সাইটটাকে ইনস্টল করলাম, মানে সাইটটা তৈরি করলাম। আমরা দেখলাম যে আমাদের সাইটটা হচ্ছে কি এই মুহূর্তে দেখেন তৈরি হয়ে গেছে, যে কেউ আমাদের সাইটের এভাবে নাম লিখে সার্চ দিলে আমাদের সাইটটা কি করবে, চলে আসবে। কিন্তু সাইটটা এখনো ওভাবে বেটার অপটিমাইজ না, মাত্র তৈরি করা হয়েছে। ওই যে বললাম উপরে কার্জার নিলে দেখেন গার্ডেন টেক কেয়ার ড্যাশ এরপর দ্য আলটিমেট গার্ডেনিং গাইড বা এগুলো আসলো। তো এখন আমরা প্রথম সাইটটি ইনস্টল করার পরেই আমাদের দ্বিতীয় কাজ যদি বলি সেটা হচ্ছে কি ডিসকারেজ ইন্ডেক্সিং। মানে এই অবস্থায় তো আমাদের সাইটটা সবকিছুই আনঅপটিমাইজ, মানে কোনো কিছুই সাজানো গোছানো নাই। এই যে ডিফল্ট ভাবে একটা দেখেন পোস্ট হয়ে গেছে যেটার নাম কি হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমাদের কোনো দরকার নাই, পরে কিন্তু আমরা ডিলিট করে দিব। কিন্তু এই যদি আমরা ডিসকারেজ করে না দেই, ডিসকারেজ করে দেওয়া মানে কোনো সার্চ ইঞ্জিন যেন আমার সাইটটাকে এই মুহূর্তে খুঁজে না পায় এবং ইন্ডেক্সিং এ পাঠাইতে না পারে, কারণ এটা পাঠালে যেটা দরকার নেই আননেসেসারি জিনিসপত্র আমার সাইটের নামে ইন্ডেক্স হয়ে যাবে, মানে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে রেকর্ড হয়ে যাবে। তো এই জন্য আমরা প্রথমেই কি করব, সাইট ইনস্টল করার পরে ডিসকারেজ করে দিব যে সার্চ ইঞ্জিনগুলো যেন আমার সাইটে ঢুকতে না পারে। ডিরেক্ট ইউআরএল লিখে কেউ যদি স্ক্রল করে তাহলে ঢুকতে পারবে, কিন্তু দেখেন এই যে ব্লেন্ডার fair.com দিলে সেটা তো ডিরেক্ট কল করতেছে, যাবেই, ইন্ডেক্স বন্ধ করা থাক আর যাই থাক। বাট যদি ব্লেন্ডার ফেয়ার এইভাবে আলাদা করে .com বাদে সার্চ দেয়, দেখেন ইন্ডেক্সে থাকলেই কেবলমাত্র গুগলের এই যে রেজাল্ট আসবে, এগুলো গুগলের রেজাল্ট দেখেন আসলো, তার মানে এই সাইট কি ইন্ডেক্সিং এ আছে। আর যদি ইন্ডেক্সিং এ না থাকতো তাহলে এই যে গার্ডেন ধরেন টেক কেয়ার, কারণ এটা এখনো হয়তো ইন্ডেক্সিং এ হয় নাই, বা এভাবে এই সাইটটা যতই নাম লিখে সার্চ করেন ওভাবে কি আসবে না আসলে, ইন্ডেক্সিং না হওয়া পর্যন্ত, বা এই সাইটের কোনোটা ইন্ডেক্সিং হয়েছে কিনা সেই জিনিসগুলো দেখার জন্য সাইটের নাম লিখে দেন দেখেন সাইট ক্লোন চিহ্ন দিয়ে সাইটের নাম লিখে ভাবে এন্টার দিলেই এই যে 55টা পেজ কি আছে এই সাইটের ইন্ডেক্সিং এ আছে। কোন কোন পেজ এই যে দেখতে পাচ্ছেন, প্রতিটা কিন্তু এই সাইটে অ্যাবাউট আস বা এই পেজ, এই যে এটা বেস্ট নিউট্রিবুলেট, এরকম যতগুলো অ্যাফিলিয়েট ডিসক্লেমার পেজ, কন্টাক্ট আস পেজ, এরকম নেক্সট আরো কি কি পেজ আছে, এই যে নিনজা ভার্সেস ভাইটামিক্স, এই সেই প্রতিটা পেজ এগুলো ইন্ডেক্সিং এ আছে দেখাচ্ছে। তো আমরা শুরুতে কি করব, ডিসকারেজ করে দিব, কারণ আমাদের সাইটটা তো এখনো সুন্দর করে সাজানো গোছানো নাই। এই অবস্থায় গুগল বা সার্চ ইঞ্জিনগুলো দেখলে ভাববে যে শুরুতে ইমপ্রেশন নষ্ট হবে, ভাববে যে এটা একটা পোর কোয়ালিটির সাইট। তো আমরা শুরুতে এই অবস্থায় তাদেরকে আমার সাইটকে দেখাইতে দিতে চাই না, তো এই জন্য আমরা কি করে দিব, ডিসকারেজ করে দিব, মানে ইন্ডেক্সিং অফ করে রাখবো। এটা অফ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সাইটে ফার্স্টে তো লগ ইন করতে হবে। আমরা সাইটে লগ ইন করার জন্য কি করব, সাইটে এই যে এখানে কি করব, স্ল্যাশ কি লিখবো কেউ বলেন, wp- সি প্যানেল। অ্যাডমিন না সি প্যানেল লিখে তো ও আমরা সি প্যানেলে যাব। জি, আমরা সাইটের নাম /wp-admin লিখবো, এরপরে এই যে ইউজার নেম পাসওয়ার্ড আমরা লেখার অপশন পাবো। এটা ইউজার নেম দিয়েছিলাম গার্ডেন
টেক কেয়ারই, আর এদিকে পাসওয়ার্ড দিয়েছিলাম। ওকে, এটা পাসওয়ার্ড দিয়েছিলাম। আমরা ইউজার নেম পাসওয়ার্ড সঠিকভাবে দিলে দেখেন সাইটে লগইন হয়ে গেল, এটাকে বলা হয় সাইটের ব্যাকএন্ড। আর ইউজার এই যে সাইটের বাইরে যেভাবে দেখে এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। ওকে, সেই যে সাইটের ভিতরে আমরা ঢুকেছি মানে ব্যাকএন্ডে, এখানে এসে আমরা কি করব, দ্বিতীয় কাজটা করব যেটার নাম ডিসকারেজ করে দেয়া। তো এই জন্য আমরা লগ ইন করে ফার্স্টেই চলে যাব সেটিংসে। দেখেন এখানে আছে পোস্ট। যখন আমরা বিভিন্ন আর্টিকেল পোস্ট করব তখন এই যে অল পোস্টে গেলে যতগুলো পোস্ট করা আছে আমাদের সাইটে সব দেখতে পারবো। এখানে হ্যালো ওয়ার্ল্ড নামক একটা পোস্ট করা আছে ডিফল্ট ভাবে এমনিতেই। দেখেন অ্যাড নিউ এ এখান থেকেও আমরা যেতে পারবো, গেলে কি করতে পারবো, নতুন আর্টিকেল আমরা এখান থেকে পাবলিশ করতে পারবো। ওকে, যে কোনো আর্টিকেল পাবলিশের জন্য আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে আর্টিকেলের টাইটেল বা বডি। তবে এই ফরম্যাটের থেকে আমরা কি করতে পারি, একটা নাম ক্লাসিক এডিটর। দেখেন আমরা এই প্লাগইনটা শুরুতেই ইনস্টল করার পরে চাইলে অ্যাড করে নিতে পারি প্লাগইনস, এই যে এখান থেকে, মানে সাইটে যে সুবিধা নাই বাড়তি সুবিধা আনার জন্য প্লাগইনস। এই জন্য এই যে ক্লাসিক এডিটর সার্চ দিতে পারেন বা এখানে পাবেন 5 মিলিয়ন সাইট অলরেডি ইনস্টল করে অ্যাক্টিভেট করা আছে। তাহলে ওই যে যেটা বললাম, এই যে পোস্টের এখান থেকে অল পোস্ট বা অ্যাড নিউ পোস্টে আসলেও নতুন পোস্ট দেওয়া যাবে একই জায়গায়। এখান থেকে আসলে এই যে আগের সুন্দরভাবে পোস্টিং এর সিস্টেমটা, মানে সর্বোচ্চ আপডেট ভার্সন বাট পোস্টিং এর আগের যেটা সব থেকে বেশি ফেমাস সেই সিস্টেম। টাইটেল, পরে বডির আর্টিকেল, বিভিন্ন লিঙ্ক আপ করা, বোল্ড করা, যা যা করা সবকিছু আমাদের এখানে, ইমেজ টিমেজ অ্যাড করা, এভরিথিং সবকিছু আমরা করতে পারবো। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি তৈরি করতে পারবো, যে আমার সাইটে কি কি ক্যাটাগরি দরকার, এই যে ব্লেন্ডার বা ভাইটামিক্স, জুইসিং, যা যা সেই ক্যাটাগরির মধ্যে আবার বিভিন্ন আর্টিকেল রাখবো। তো এই জন্য আমরা ক্যাটাগরি তৈরি করতে পারবো এখান থেকে। এই যে একটা ক্যাটাগরি ডিফল্ট ভাবে তৈরি করা আছে, নাম কি, আনক্যাটাগরাইজ ক্যাটাগরি নাম, মানে বেনামি ক্যাটাগরি এক কথায়। পরে আমরা এগুলো চেঞ্জ করব আর নতুন ক্যাটাগরি ক্রিয়েট করব। তো যাই হোক, আমরা হচ্ছে এইখান থেকে আমরা যদি দেখি, আমরা ড্যাশবোর্ড এদিক থেকে এসে আমরা মেইনলি যেটা করতে পারবো, পোস্ট দিতে পারবো বা ক্যাটাগরি তৈরি করতে পারবো। ট্যাগের তো দরকার হয় না, মাল্টিমিডিয়ায় বিভিন্ন ইমেজ টিমেজ দিতে পারবো, পেজ তৈরি করতে পারবো, কেউ কমেন্ট টমেন্ট করতে গেলে সেটা রিপ্লাই। এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেইনলি কি করতে পারবো, বিভিন্ন থিম ইনস্টল করতে পারবো, বা থিম বিভিন্ন কোডিং টোডিং বা এগুলো কাস্টমাইজ করতে পারবো। মেনু টেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটে, কোডিং এ গিয়ে কাজ করতে পারবো, বিভিন্ন অপশন আছে থিম জনিত। প্লাগইন বলতে সাইটে যে সুযোগ সুবিধা নাই সেই বাড়তি সুবিধাগুলো আমরা সাইটে নিয়ে আসতে পারবো। ইউজার ক্রিয়েট করতে পারবো আমরা এখান থেকে। দেখেন ইউজার মিনস হচ্ছে আমরা ধরেন আরেকটা অ্যাডমিন বা এডিটর, যাকে যতটুকু রোল দিতে চাই সেগুলো আমরা এদিক থেকে ক্রিয়েট করতে পারবো। টুলস এর মধ্যে কাজ আছে, সেটিংস এর মধ্যে অনেক কাজ আছে, আমরা সবগুলো শিখবো। তো এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে ডিসকারেজ ইন্ডেক্সিং। সো এইটা আমরা কোথা থেকে, সেটিংস থেকে আসলে করতে পারবো। তো আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে এই যে কি আছে, আমরা রিডিং, সেটিংস থেকে রিডিং থেকে এই যে ডিসকারেজ ইন্ডেক্সিং, কি ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে এটাকে যেন ইন্ডেক্সে নিতে না পারে এই জন্য টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জেস। বাট পরে আমরা এটা অলরেডি সেভ হয়ে গেছে, মানে ডিসকারেজের জন্য যে কোডটা দিয়ে করা হয়ে গেছে, মানে এটা এখন সব কোনো সার্চ ইঞ্জিনই আর এটার মধ্যে ঢুকতে পারবে না বা এটা ইন্ডেক্সিং এও নিবে না। পরে আমরা সাইটটাকে সবকিছু রেডি টেডি করার পরে তখন আমরা এখান থেকে উঠাই দিয়ে আবার সেভ করব। কারণ ইন্ডেক্সিং না দিলে তো আমাদের পেজ তো গুগলে ইন্ডেক্স নিবে না, ইভেন ইন্ডেক্স না হলে তো র্যাঙ্কিং এও আসবে না। বাট শুরুতে আমরা কি করেছি, এটাকে ইচ্ছে করেই লুকায় রাখতেছি, কারণ সবকিছু রেডি করার পরে আমরা তাদের কাছে উপস্থাপন করব, যেন প্রথম ফার্স্ট ইমপ্রেশনই যেন আমাদের সাইটের অনেক পজিটিভ হয়, দেখে যেন না অর্গানাইজ করা সুন্দর একটা সাইট। ভাইয়া, হ্যাঁ বলেন। এই ডিসকারেজটা কি ফুল সাইটের জন্য নাকি মনে করেন যে আমি একটা আর্টিকেল পাবলিশ করব সেটার জন্য? না, এটা আমরা করলাম ফুল সাইটের জন্য, পুরো সাইট।
মানে আলাদা আলাদাও সেটা করা যায়। আলাদা আলাদাও করা যায়, সেটা এখান থেকে না, সেটা আমরা robot.txt ফাইল নামক আমরা একটা ফাইল পরে ক্রিয়েট করব। সেটার মধ্যে আমরা ম্যানুয়াল কোড দিতে পারবো যে তুমি শুধু আমার এই পেজটা বা এটা দেখতে পারবে না, এটাও করা যায়। বাট এইখানে যেটা আছে এটা হচ্ছে হোল সাইট, ওকে, পুরো সাইটটার কোনো কিছুই ইন্ডেক্সিং এ নেবে না। বাট আপনি যেটা বললেন এটাও করা যায়। এটা আমরা robot.txt ফাইল যখন ক্রিয়েট করব তখন এটা দেখব। ওকে, তো যাই হোক, এটা আপনারা বুঝতে পারছেন এটার কাজটা কি মেইনলি। জি ভাইয়া আমরা বুঝছি। বললাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ইন্ডেক্সিং না হলে তো আলটিমেট আপনার গুগলে তো আমরা কি করি, কোনো কিছু সার্চ দিলে গুগল কোথা থেকে রেজাল্ট আনে, অন্য কোথাও থেকে আপনার কম্পিউটার আমার কম্পিউটার থেকে কিন্তু রেজাল্ট নিয়ে দেখায় না। তার কাছে যত বিভিন্ন সাইটের পেজের ইনফরমেশন লিস্টিং করা আছে, ইন্ডেক্সিং আছে, সেখান থেকেই কিন্তু কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, ওই রিলেভেন্ট টপিকস কিন্তু সে অপটিমাইজেশন বা এগুলোর ভিত্তিতে র্যাঙ্ক দিয়ে থাকে, সেভাবে কিন্তু সে ইউজারকে প্রেজেন্ট করে বা তার সামনে দেখায়। তো অবশ্যই র্যাঙ্কিং এ যাওয়ার জন্য আগে ইন্ডেক্সিং হতে হয়। তো ইন্ডেক্সিং হওয়ার জন্য তো আমাদেরকে এটা অফ করে রাখলে আবার হবে না। এটা আমরা কেন অফ করতেছি এটা বুঝতে হবে, যে এটা আমরা একটা ছোট একটা টাইমের জন্য, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই জিনিসগুলোকে গুছাইতে পারি, এই পর্যন্ত আমরা এটাকে ডিসকারেজ করে রাখতে। পরে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এটা উঠায় দিয়ে সেভ করতে হবে, যখন আমাদের সাইটে সবকিছু টার্টিকেল পাবলিশ করে অপটিমাইজ করে ফেলবো, থিম কাস্টমাইজ করে ফেলবো তখন। তো যাই হোক, ডিসকারেজটা আমাদের কমপ্লিট। এরপর যাব আমরা থিম ইনস্টলেশন। ওকে, দেখেন এখন থিম, বিভিন্ন আসলে থিম আছে। পেইড থিমের মধ্যে রিহ্যাব আছে, বা আপনার মাই থিম শপের কিছু থিম আছে, এরকম বিভিন্ন জেনারেট প্রেস আছে। তো ফ্রির মধ্যেও আবার বেস্ট হচ্ছে জেনারেট প্রেস অথবা অ্যাস্ট্রা, ASTRA, অথবা জেনারেট প্রেস। খুবই লাইট ওয়েট হালকা থিম, যার কারণে খুব ভালো ফাস্টার লোড নেয়, এটার থিমটা অনেক পপুলার আর কি। তো আমরা থিমের জন্য কোথায় যাব, এই যে অ্যাপিয়ারেন্সে যাব। বাট ড্যাশবোর্ডে ব্যাক আসতে চাইলে, হোমে ব্যাক আসতে চাইলে ড্যাশবোর্ডে ক্লিক করব। তো এই জন্য এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম ডিরেক্ট। এখানে গিয়ে দেখেন অ্যাড নিউ-এ যাব। অ্যাড নিউ-এ গিয়ে যদি নিজেরা কোডিং করে থিম বানায় বা কোনো ডেভেলপার বানায় দেয় আপনাকে, সেগুলো আপনি আপ করতে পারেন কাস্টম নিজের মতো করে কোনো থিম কোডিং করে। অথবা এখানে বিভিন্ন দেখেন ফিচার করা থিম আছে, এই যে নিউজ পেপারের জন্য থিম বা বিভিন্ন টাইপের থিম টিম আছে, ফিচার করছে যেগুলোকে তারা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম আছে। বা আমরা যদি এখান থেকে পপুলার গুলোতে যাই, পপুলার গুলোর মধ্যে আমরা এই যে দেখতে পাচ্ছি অ্যাস্ট্রা থিম, এটা বললাম খুবই পপুলার। অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে জেনারেট প্রেস, দুইটার যে কোনো একটা। এবং সেই সাথে দেখেন লেটেস্ট যেগুলো নতুন মার্কেটে এসেছে, বা যেগুলো ফেভারিটে অ্যাড করে রাখলে সেগুলো, বা সার্চ দিতে পারি আমরা বিভিন্ন টপিকস নিয়ে, বা এই যে হেলথ নিয়ে বা ই কমার্স নিয়ে করলে শুধু ই কমার্স রিলেটেড আসবে। যাই হোক, এখান থেকে আমরা ধরেন অ্যাস্ট্রা অথবা জেনারেট পেজ, যে কোনো এই দুইটার যে কোনো একটা নেবেন আপনারা। ইনস্টল, এরপরে অ্যাক্টিভেট করলাম। এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এইখান থেকে ক্লিক করে যে ভিজিট ওয়েবসাইট বা অন্য ট্যাবে আমাদের সাইটটা ভিজিট করি, দেখতে পাচ্ছি যে এখন এই থিমের মতো লেআউট হয়ে গেছে। তো আমরা থিম ইনস্টলেশন এভাবে করে কি করে নিলাম, দেখে নিলাম। বা পাশাপাশি আরো থিম থাকলে সেগুলো ট্রাই করতে পারেন, তবে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন ফ্রির জন্য। ফ্রি আর পেইড এর মধ্যে পার্থক্য হচ্ছে যে পেইডে কিছু বাড়তি অপশন থাকে, এতে সাইটটাকে আরেকটু সুন্দর করে সাজাইতে পারবেন। ফ্রি পেইড এর মধ্যে র্যাঙ্কিং এর জন্য কোনো পার্থক্য নেই, বাট কিছু অপশন কম বেশি থাকে। ধরেন বিভিন্ন ফন্টের ডিজাইন থাকে, কালার বিভিন্ন বেশি থাকে, এই আর কি। এরপরে হচ্ছে নেক্সট 4 নাম্বার পজিশন হচ্ছে পারমালিঙ্ক সেটআপ। পারমালিঙ্ক সেটআপ কি? পারমালিঙ্ক সেটআপ হচ্ছে এই যে ইউআরএল এর স্ট্রাকচারটা কেমন হবে। কোন একটা পোস্ট নিয়ে আর্টিকেল পাবলিশ করবেন, আমরা জানি যে হেডিং এর মধ্যে কি করতে হবে, ইউআরএল রাখতে হবে কিওয়ার্ড অনুযায়ী। দেখেন পুরোটা রাখে নাই, শুধু কিওয়ার্ডটা, এবং আগে পিছে কোনো তারিখ বা ডেট, মাস বা কিছু একটা ডিফল্ট ভাবে কিন্তু নাই। বাট ডিফল্ট ভাবে যখন একটা সাইট ইনস্টল হয়, দেখেন এখানে আমরা দেখতেছি হ্যালো ওয়ার্ল্ড, এটার মধ্যে গেলাম, দেখেন এর পরে আগে আপনার হচ্ছে ডেট, মাস, তারিখ, এর পরে আপনার টাইটেল। তো আমরা এই জিনিসটা রাখবো না, আমরা করবো যে আমাদের
ডোমেনের পরেই যেন আমরা আমাদের কিওয়ার্ড যেটা ইচ্ছা সেটা বসাইতে পারি, এবং সেটা তো আমাদের কিওয়ার্ড অনুযায়ী হেডিং অনুযায়ী বসাবো। এটা করার জন্য আমাদেরকে ফার্স্ট কোথায় আসতে হবে, সাইটের মধ্যে এসে এই যে সেটিংস থেকে কোথায় যাব, পারমালিঙ্কসে যাব। কোথায়, সেটিংস থেকে পারমালিঙ্কস, এখান থেকে ডেট এন্ড নেম এভাবে আসে, আমরা না দিয়ে কি করব, পোস্ট নেম করব, যেন সাইটের পর স্ল্যাশ এই যে এভাবে আমরা যেটা দিতে চাই সেটা দিতে পারি, বা টাইটেলের মধ্যে যে কিওয়ার্ড থাকবে সেটা ডিফল্ট ভাবে আসবে। এই জন্য আমরা পোস্ট নেম সিলেক্ট করব, পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জেস, পোস্ট নেম সিলেক্ট করে আমরা জাস্ট কি করব, সেভ চেঞ্জেস করব, করলে আসলে আমাদের এখানে হয়ে যাবে। এখন আমরা যদি একটু ট্রাই করে দেখি আমাদের সাইটে, তাহলে আমরা দেখতে পারি, ধরেন এখানে আসলাম, এখন দেখেন ওই যে ডেট মাস এগুলো কিন্তু নাই, এখন এভাবে আমরা যে আর্টিকেলই পাবলিশ করব ওইগুলো আসবে না, কারণ ওইগুলো আননেসেসারি এবং আমাদের জন্য এতটা ভালো না। কারণ ইম্পর্টেন্ট জায়গা তো ইউআরএল এ যতটা শুরুর দিকে আমরা কিওয়ার্ড দিতে পারি তত বেটার। যেমনটা আমরা ভালো সাইটগুলো ভিজিট করলে সেগুলো দেখবো, যে আর্টিকেলেই যান দেখবেন এই টাইপের, এই যে বেস্ট পার্সোনাল ব্লেন্ডার্স, যেটা কিওয়ার্ড আমার এক্স্যাক্টলি আমরা সেটাই রাখবো শুধু। ওকে, সো দেখলেন যে এখান থেকে আমরা কি করলাম, পারমালিঙ্ক সেটআপ কিভাবে করতে হয় সে বিষয়টা আমরা করলাম। এর পরের স্টেপ হচ্ছে কি, অ্যাক্টিভেট অ্যাকিসম্যাথ। ওকে, অ্যাকিসম্যাথ হচ্ছে একটা প্লাগইন, যে প্লাগইন দিয়ে আমরা কি করতে পারি, আমাদের মেইনলি সাইটে যেন কোনো ভাইরাস টাইরাস এগুলো অ্যাটাক করতে না পারে, এই জন্য আমরা অ্যাকিসম্যাথ নামক একটা অ্যান্টি স্প্যাম প্লাগইন আমাদের সাইটে ইনস্টল করে অ্যাক্টিভেট করাইতে পারি। ওকে, এই জন্য আমাদের কি করতে হবে, সাইটে এসে অ্যাকিসম্যাথ নামক একটা প্লাগইন অ্যাড করাইতে হবে। প্লাগইন অ্যাড করার জন্য আমরা বলেছি আমাদের কোথায় যাব, ড্যাশবোর্ডে গিয়ে ব্যাকে গিয়ে এই যে প্লাগইন থেকে কি অ্যাড নিউ থেকে এই যে অ্যাকিসম্যাথ, অলরেডি এটা ইনস্টল করাই আছে, আমরা প্লাগইনস এর মধ্যে ক্লিক করলে দেখব, কারণ আদারওয়াইজ ইনস্টল করতে বলতে ইনস্টল করাই আছে, খালি অ্যাক্টিভেট করতে হবে। সো 5 মিলিয়ন মানুষ তাদের সাইট ইউজ করে। সো এখানে গেলাম, এরপর বলবে সেট আপ অ্যাকিসম্যাথ অ্যাকাউন্ট, এই জন্য আমরা সেটিংস থেকে এখানে ক্লিক করতে পারি, এরপর akismet.com/signups-এ আসছে। এখন আমাদেরকে দাঁড়ান, এরপরে আমরা কোড এখানে বসায় দিয়ে শুধু কানেক্ট করায় দিব, যে akismet.com-এ গিয়ে এই যেটাতে কোনো প্রাইস নাই পার্সোনাল, এইটাতে আমরা যাব, গেট পার্সোনাল একটা, আদারওয়াইজ কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, তো আমরা এইটাতে যাব, পার্সোনালে গেলে আমরা ফ্রিতেই নিতে পারবো। আচ্ছা, এটা যাইতে থাকুক। বড় বড় সাইট গুলো তাহলে পরে টাকা দিয়ে কিনে। হ্যাঁ, অনেকেই ধরেন একটু বেশি অ্যাডভান্স, আরো বেশি সুবিধা পাবেন এখানে। ওকে, আপনাকে প্রায়োরিটি দিবে, অনেক বেশি সাপোর্ট। আর ফ্রিতে মোটামুটি বোঝেন তো, সবগুলো ফ্রি আর পেইড সাপোর্ট তো সমান হয় না, ওইখানে সিকিউরিটি লেয়ারও অনেক বেশি থাকবে। এখানে কিছু বেসিক যেগুলো সেগুলোতে আপনাকে মোটামুটি তারপরেও ভালো সাপোর্টই দিবে। তো পার্সোনালে গেলাম, এখন দেখেন ডলার চাচ্ছে আমাদের, কিন্তু মাস্টার কার্ড চাবে, এটাকে কি করব, টেনে $00 করে দিবেন, তখন এই যে মাস্টার কার্ড চাবে না, শুধু আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস ধরেন দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, ওই যে সাইটের নেম ধরেন দিলেন, এভাবে দিয়ে কি করব, এগুলো সবগুলো দিয়ে আমরা কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি করবে, একটা কোড দিবে, 5-6 সংখ্যার একটা কোড দিবে, সেই কোডটাকে নিয়ে এসে আমরা দেখেন এখানে দিয়ে দেন কানেক্ট উইথ এপিআই কি, শুধু এখানে এরকম একটা কোড দিবে, দিয়ে এটাতে ক্লিক করে দিব, তাহলে কানেক্ট হয়ে যাবে। এই মেইল দিয়ে আমার অবশ্য আরেকটাতে করা আছে, জন্য আপনার মেইলটাকে লগইন আছে এই মুহূর্তে, আপনার মেইল থাকলে আমি এখন এখান থেকে পাঠিয়ে দেই, কোড দিবেন, এরপর বসায় দিতে পারি। জি স্যার, আমার কাছে লগইন আছে, আপনি পাঠিয়ে দিন। আচ্ছা, আমি তাহলে আপনার মেইলটা ওইখানে বসায় দিচ্ছি। দেখেন অ্যাকিসম্যাথটা এটা করার জন্য আমরা ফার্স্ট কি করব, ওনার মেইলটা দিলাম, এরপরে হচ্ছে
এভাবে স্পেলিং আছে না কিভাবে আছে দেখেন তো একটু। আই স্যার আছে। PI। জি। ওকে, এরপরে আমরা আমাদের সাইটের যে নেম সেটা দিব। আমরা এক্সাম্পল এগুলোতে এমনি জাস্ট ক্লিক করলাম, এটাকে তো 0 0 করে দিয়েছি, কোনো মাস্টার কার্ড কোনো কিছু চাচ্ছে না। এখন ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন তো আপনার একটা কোড গেছে মেইলে। স্যার যদি পেমেন্ট করে নেই আর কি, সেটা কি একবার দিতে হয় নাকি? জি, পেমেন্টেরটা একবার, হ্যাঁ পেমেন্ট এটা আপনার ওই যে বছর বছর আমরা যেটা ইয়ারলি দেখলাম, ইয়ারলির জন্য ইয়ারলি, আর যেগুলো মান্থলি সাবস্ক্রিপশন সেগুলোর জন্য মান্থলি। স্যার মিটের চ্যাট বক্সটা আপনি চেক করেন, এখানে কোডটা দেওয়া হয়েছে। 365 জি ভাই আপনি লেখেন, আমি বলছি। আচ্ছা ওকে, জি বলেন। 365 65 696। 696। ওকে, তাহলে আমরা এই যে এখান থেকে কন্টিনিউ করলাম। ওকে দেখি সাইন আপ কমপ্লিট। you sent email confirmation API or get logging view Akismet dashboard। ওকে, নেক্সট স্টেপ আচ্ছা বলতেছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইজ Akismet সেটিংস। ওকে, Akismet সেটিংসে গিয়ে আমাদের ওই যে সেটিংসে গিয়ে ম্যানুয়ালি এন্টার অ্যান এপিআই কি। আচ্ছা ওকে, বুঝতে পারছি আমাদের এপিআই কিটা কিভাবে গিয়ে বসাবো সেই কথাটা বলতেছে। তো আপনার হচ্ছে ওইখানে মেইলে দেখেন একটা কোড গেছে কিনা। স্যার এপিআই কিটা এই যে এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা কেউ একজন বলেন, তাহলে আমি ওনার সাইটে গিয়ে দেখেন কিভাবে দেই। এটা পাওয়ার পরে আমরা ওই সাইটটাতে যাব, প্রয়োজনে ভুলে যান মানে না, যাই হোক দেখেন ড্যাশবোর্ডে গেলাম। কোথায় বলছে প্রথম আমাদেরকে, দেখেন এখান থেকে গাইডলাইন করছে যে প্রথম আমাদেরকে যেতে হবে সাইটে, ধরেন ড্যাশবোর্ডে গেলেন, এরপর 1 নাম্বার কাজ হচ্ছে আপনি ওই যে প্লাগ ইন সেকশনে যাবেন, গিয়ে Akismet-টা খুঁজে বের করে সেটা সেটিংসে যেতে হবে। এই যে আমরা কোথায় গেলাম ওনার সাইটে, ওই যে ড্যাশবোর্ডে তো ক্লিক করেছি, ড্যাশবোর্ডে ক্লিক করে গেলাম, এরপর কোথায় যাব প্লাগইনসে, প্লাগইনসে ক্লিক করলাম। আমরা কোনটা নিয়ে কাজ করতেছি Akismet, তো সেটা কোথায় যাব, এই যে সেটিংস, সেটিংসে যাব। এরপর বলছে ম্যানুয়াল ইন্টার অ্যান এপিআই কি, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে গেলাম, এরপর কোড নাম্বারটা বলেন। 1A 1 এ বড় হাতের না A ছোট হাতের? ছোট হাতের। 1A 27 27 সবগুলাই মানে ছোট হাতের স্মল লেটার। D2 D2। 2। এরপর আর কিছু আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা বলেন। 57 57 B044 44। ওকে, এই যে কানেক্ট উইথ এপিআই কিতে ক্লিক করলাম, এখন ঠিক থাকলে এই যে কানেক্ট হয়ে গেল। প্রোটেক্ট ইউর স্প্যাম, ওকে বলছে কমেন্টস ওকে, সবকিছু যা আছে সব ঠিকই আছে। ওকে, এই যে স্ট্যাটাস কি অ্যাক্টিভেট, আপগ্রেড করতে গেলে ওই যে টাকা চাবে আরো বেশি এর জন্য, তো আমরা এটাকে রাখলাম। তো দেখেন আমরা Akismet-টা দিয়ে আমাদের সাইটটার স্প্যামটা প্রোটেক্ট করার জন্য এটাকে অ্যাড করে নিয়ে আমরা অ্যাক্টিভেট করে নিলাম। এরপর হচ্ছে রিনেম আনক্যাটেগরাইজ ক্যাটাগরি, মানে আমরা যখন কাজ করব সাইট নিয়ে আমাদের তো অনেকগুলো ক্যাটাগরি তৈরি করতে হবে। আর ডিফল্ট ভাবে একটা ক্যাটাগরি ওই যে আমরা দেখলাম তৈরি হয়ে আছে, যেমন ডিফল্ট ভাবে একটা পোস্ট হয়ে যায়, ডিফল্ট ভাবে একটা ক্যাটাগরি হয়, সেই ক্যাটাগরির নাম হচ্ছে আনক্যাটেগরাইজ ক্যাটাগরি। বাট সেই ক্যাটাগরিটাকে আমাদের রিনেম করে কি করতে হবে, যে টাইপের ক্যাটাগরি নেম আমাদের দরকার সেই টাইপের ক্যাটাগরিতে রূপান্তর করতে হবে। সেই জন্য আমরা কোথায় যাব, এক্সাম্পল দেখেন আমরা প্রথম গেলাম, এক্সাম্পল এইখানে
এখান থেকে হচ্ছে আমরা চলে যাব মেইনলি প্রথমে কোথায়, পোস্ট থেকে ক্যাটাগরিতে। পোস্ট থেকে আমরা ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে যাওয়ার পরে যে ডিফল্ট ভাবে আনক্যাটাগরাইজ ক্যাটাগরি, এখান থেকে আমরা এই যে এডিটে যাব। এডিটে গিয়ে কি করব, আনক্যাটাগরাইজটাকে বাদ দিয়ে আমাদের ধরেন এক্সাম্পল আমি আপাতত এমনিতে একটা দিচ্ছি যে লন মোয়ার, একসাথে বা আলাদা যেটা হবে যেভাবে আমরা দিতে চাই দেখেন। এবং এইখানে আমাদের কি হবে, যদি দুইটা ওয়ার্ডও হয় সবগুলো স্মল লেটারে লিখতে হবে, স্ল্যাগ গুলা, আর এগুলো তো ক্যাপিটাল লেটারে হবে, স্পেস থাকবে। এখানে ইউআরএল এর মধ্যে যেহেতু থাকে স্ল্যাগটা এই যে দেখেন পরে, সেই জন্য এখানে কোনো স্পেস হবে না। আর এর কোনো প্যারেন্ট ক্যাটাগরি নেই, এর নিজেই প্যারেন্ট ক্যাটাগরি, এই জন্য এটা আপডেট করে দিলাম। এর কোনো সাব ক্যাটাগরি হলে আমরা তখন দিতাম, বা এই লন মোয়ার যদি অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে হতো, যদি ক্যাটাগরি ক্রিয়েট করা থাকতো এখান থেকে সিলেক্ট করা যেত। এটা নিজেই একটা ক্যাটাগরি, সো আমরা আপডেট করলাম। ভাই যদি পরে করা লাগে তাহলে কি এখান থেকে এসে চেঞ্জ করতে হবে? হ্যাঁ, এখান থেকে এসে চেঞ্জ করতে হবে। এখান থেকে এসে আমি চাইলে যে কোনো সাব ক্যাটাগরি এগুলোর আন্ডারে করতে পারবো। এরপর গো টু আবার ক্যাটাগরিতে গেলাম, দেখেন এই যে লন মোয়ার হইলো। আমি এমনিতেই দু একটা লিখি, পরে আমরা প্রয়োজনে চেঞ্জ করব। ধরেন লিখলাম হচ্ছে র্যাক, বিভিন্ন টাইপের র্যাক ট্যাগ দরকার, বা গার্ডেন র্যাক। আমি এমনিতে আপাতত লিখতেছি, পরে এগুলো আমরা ডিলিটও করতে পারবো। ওকে, এরপরে ধরেন এই যে আমরা ক্যাটাগরি, এভাবে যত ক্যাটাগরি দরকার আমরা ক্রিয়েট করে নিতে পারবো, যে যে ক্যাটাগরি দরকার। এখন যেমন ধরেন আমার জুইসার হইলে যেমন 2-3টা ক্যাটাগরি দরকার, একটা হলে ব্লেন্ডার হইলে ধরেন আমার ক্যাটাগরি ক্রিয়েট করা দরকার। এভাবে আর কি আমরা যে কোনো একটা টপিকসের উপরে কি করতে পারি, এভাবে ক্যাটাগরি তৈরি করতে পারি। ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরিও আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। তো সবই আমরা দেখবো আজকে ক্লাসে, যেহেতু আমাদের এরকম শুধু ইনস্টলেশন। তো দেখলাম যে কিভাবে নতুন ক্যাটাগরি তৈরি করতে হয়, বা কোনটা রিনেম করতে হয়, অথবা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি করার জন্য আমাদের দেখেন এখানে আসলাম, এসে আমি এখন দিব ধরেন গ্যাস লন মোয়ার, মানে এই লন মোয়ারের মধ্যেই আবার এক টাইপের, এটার জন্য আমরা ধরেন আমি সংক্ষেপে গ্যাস মোয়ার লিখলাম। এখানে স্ল্যাগে আমাকে কি করতে হবে, গ্যাস এটাই লিখতে হবে। আর এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরিকে কি করব, এই যে আমি ধরেন লন মোয়ার সিলেক্ট করলাম, তাহলে লন মোয়ারের আন্ডারে গ্যাস মোয়ার কি হবে, একটা সাব ক্যাটাগরি হলো। এই জন্য ডান দিকে সরে গেল এর নিচে, এর আন্ডারে কোনোটা করলে এর নিচে আসবে, ডান দিকে সরে যাবে যে কয়টা সাব ক্যাটাগরি করব। যাই হোক, আবার এগুলো ডিলিট মিলিট এই যে করা যাবে এদিক থেকে, বা এডিট করা যাবে। তো আমরা ক্যাটাগরি নিয়ে এভাবে কি করলাম, কাজ করলাম। ডিলিট আনইউজ থিমস এন্ড প্লাগইন। ওকে, আনইউজ থিম এবং প্লাগইন গুলোকে আমরা চাইলে কি করতে পারবো, ডিলিট করতে পারবো। মানে এই যে আমাদের সাইটে তো এভাবে আমরা অনেকগুলো থিম ইনস্টল করে করে দেখতে পারি, বা বিভিন্ন প্লাগইন গুলো, তো সেগুলো তো আলটিমেট আমাদের কোনো কাজে লাগে না, বাট শুধু শুধু এই যে সাইটকে ভারী করতেছে প্লাগইনস এর মধ্যে। এই যে ইনস্টল তো আমরা একটাই অ্যাক্টিভেট করে রেখেছি, বাকিগুলো ধরেন দরকার নেই। আমরা থিম ডিটেলসে গিয়ে এখান থেকে কি করব, ডিলিট করে দিলাম, ডিলিট। ওকে, দেন চলে গেল, আমাদের জায়গাটা কিছুটা বাঁচলো। এভাবে অ্যাপিয়ারেন্স বা সেম ভাবে হচ্ছে প্লাগইনস, বিভিন্ন প্লাগইন হইতেই পারে যে আমাদের কাজে লাগতেছে না, শুধু ইনস্টল হয়ে আছে। যেমন এই যে এটা অ্যাক্টিভেট, এটা কিন্তু মানে এটাও অ্যাক্টিভেট। এই যে হ্যালো ডলি, এটা কিন্তু দরকার নাই, এটা দেখাচ্ছে অ্যাক্টিভেট করো। তো আমরা অ্যাক্টিভেট না করে আমরা চাইলে এটাকে যেহেতু দরকার নেই ডিলিট করে দিতে পারি, আমাদের কিছুটা হলেও জায়গা বাঁচলো। তো এই জিনিসগুলো বলা হচ্ছে যে আনইউজ থিম এবং প্লাগইন গুলো আমরা, এগুলো দরকার নেই, এগুলো ফেলে দিব। রিমুভ ডিফল্ট ডব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট, মানে ওই যে অ্যাকাউন্ট করার সময় আমরা যেটা ইউজার নেম তো অ্যাডমিন ছিল রিমুভ করেই দিলাম। এছাড়া কিভাবে একটা আমাদের এই অ্যাকাউন্ট থেকে অন্য কারোর ইউজার নেম সেই ক্রিয়েট করে দিব, সেগুলো আমরা দেখি বা অ্যাক্সেস করব। এই জন্য আমরা কোথায় যাব, ইউজারে যাব। ইউজারে গিয়ে যাকে আমি অ্যাডমিন বা কিছু একটা বানাতে চাই সেটার জন্য অ্যাড নিউ এ যাব। নতুন ইউজার ক্রিয়েট করার জন্য তার যেগুলো রিকোয়ার এগুলো তো দিতেই হবে। ধরেন ইউজার নেম ধরেন একটা, তার ইমেল অ্যাড্রেস ধরেন একটা দিলেন, তার নাম, এগুলো ম্যান্ডেটরি না, বাট এই যে রিকোয়ার যেগুলো এগুলো দিতেই আমার হবে। আমার আমার মেলটা দিয়ে স্যার এখানে স্যার আমাকে অ্যাডমিন বানাই দিতে পারেন তাহলে।
আচ্ছা ওকে জি, আমি তাহলে এটা করি। আপনার ইউজার নেমটা হচ্ছে তাহলে কি দিব? আচ্ছা যেটা বলে আমরা হচ্ছে আচ্ছা ইমেল অ্যাড্রেস দিলাম। আপনার ইউজার নেম কি দিব? স্যার শুধু বাপ্পি দেন, BAPPI। ওকে, সবগুলো স্মল লেটার এভাবে দিলাম। এরপরে দেখেন এখানে হচ্ছে পাসওয়ার্ড আমরা জেনারেটও করতে পারি। এই যে একটা পাসওয়ার্ড বা নিজের মতো করে একটা কি করতে পারি, এখানে পাসওয়ার্ড বসায়ও দিতে পারি। ওকে দিলাম, দিয়ে বিভিন্ন টাইপের সাবস্ক্রাইবার তো কিছুই করতে হবে না। অ্যাডমিনিস্ট্রেটর মানে তো অ্যাডমিন, এডিটর মানে এডিটর, অথর মানে অ্যাডমিনিস্ট্রেটর করে দিলাম। অ্যাড নিউ করলাম। এখন ধরেন এই যে আরেকজন ইউজার হয়ে গেল, যাই হোক লগ ইন করে এখানে কাজ করতে পারবে। তো যাই হোক এটা আমরা করলাম। এরপরে হাইড লগিং এরর্স, মানে হাইড লগিং এরর্স জিনিসটা কি আমরা একটু দেখি। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ধরেন আমি কোন ডেভেলপারকে দিয়ে যদি আমার ইন ফিউচার যদি সাইট অনেক বড় হয়, কোন ডেভেলপারকে দিয়ে আমার যদি কাজ করানো লাগে, সেক্ষেত্রে কি আমি তাকে এই অ্যাডমিনিস্ট্রেটর আপনার অ্যাক্সেসটাই দিব, নাকি এডিটরের অ্যাক্সেস দিলে উনি করতে পারবে? অ্যাডমিনিস্ট্রেটরটা ছাড়া থিমের অনেক কাজ করতে পারবে না আসলে। তো আপনি তো ইনস্টল স্যার করে এখানে এখানে ধরেন যদি সাইট ইনকেস অনেক বড় হয় আর কি, হইতেই তো পারে, বলা তো যায় না, বা আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, তখন যদি ডেভেলপারকে দিয়ে আমার অনেক কাজ করানো লাগে, তো সেক্ষেত্রে স্যার যদি ডেভেলপার এখানে যদি একটু ডিসঅনেস্টি দেখায়, ধরেন মনে করেন তার কাছে অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার গেলে তো সে যে কোনো কিছুই করতে পারে চাইলে। জি করতে পারবে, আপনার সাইট নিয়ে নিতে পারবে না, সাইটের ডিজাইন এগুলো উলট পালট করে ফেলতে পারবে সে চাইলে। এই জন্য ব্যাকআপটা আগে ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন। আমি দেখাবো যে কিভাবে ব্যাকআপ ডাউনলোড করতে হয়। একটা সাইট রেডি অবস্থায় যেভাবে দিলেন, যতটুকু কাজ টাজ করা ছিল ব্যাকআপ নিয়ে রাখলেন, তাকে কাজ করতে দিলেন, সে কাজ করলো। জি সবকিছু ঠিকঠাক থাকলে তো সমস্যা নেই। যদি কোনো কারণে কিছু প্রবলেম হয়, জাস্ট ইয়ে করে সি প্যানেল থেকে তো এটাকে ডিলিট করে ফেললেন, প্রয়োজনে সাইটকে করে ব্যাকআপ ইনস্টল করে দিলে সাইট আবার আগের মতো হয়ে যাবে। যদি ওই ডিলিট করে দেয় সবকিছু। ও ডিলিট করলে সমস্যা না, আপনার কাছে ব্যাকআপ থাকলে তো আপনি আবার ব্যাকআপ ও ইনস্টল আচ্ছা করে আচ্ছা। নিতে পারবেন। মানে সি প্যানেলের অ্যাক্সেস তো আর ওকে দিব না, হ্যাঁ, শুধু সি সাইট প্যানেল তো আর অ্যাক্সেস দিব। ওকে দিবেন না। জি বুঝতে পারছি, ঠিক আছে। আবার সি প্যানেল নিলেও যে নিয়ে নিতে পারবে এমন না। আপনার কাছে যে মূল যেখান থেকে অ্যাকাউন্ট করে ডোমেন হোস্টিং কিনছেন না, ওদের কাছে ওইভাবে ক্লেম করলে ওইখান থেকে আপনাকে দিয়ে দিবে। এগুলো চাইলেই নিয়ে নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তো এরপরে মানে আমরা মোটামুটি সিকিউর আছে। হ্যাঁ মোটামুটি বলতে এটা সিকিউর আর কি, যদি আপনি সবকিছু দিয়ে না দেন। তো আমরা হচ্ছে এখান থেকে হাইড লগিং এরর্স জিনিসটা হচ্ছে মেইনলি কি, হাইড লগিং এরর্স যে একটু সিকিউরিটি বাড়ানো হ্যাকার ট্যাকারের থেকে। ধরেন এক্সাম্পল এখান থেকে আমরা লগ আউট করে ফেললাম, লগ আউট করে কেউ একজন গেস করলো যে আপনার সাইটের নাম ইউজার নেম কোনো কিছু একটা হতে পারে, ধরেন, বাট ধরেন সে একটা ভুল যে কোনো একটা পাসওয়ার্ড বা একটা পাসওয়ার্ড দিয়ে হ্যাকাররা তো অনেকবার ট্রাই করে। এখানে দেখেন একটা মেসেজ দেখাচ্ছে যে মানে এখানে বলতেছে যে আপনি যে এই ইউজার নেমের এগেইনস্টে পাসওয়ার্ড দিয়েছেন সেটা ভুল। তার মানে বোঝাচ্ছে যে ইউজার নেমটা ঠিক আছে, পাসওয়ার্ডটা ভুল। তার মানে হ্যাকার অর্ধেক মেসেজ পেয়ে যায় যে ইউজার নেম এইটাই, সে শিওর হয়ে যায়। তো আমরা এখানে এমন একটা কাজ করব যে আমাদের যেন এইখানে এই মেসেজটাও আসলে না আসে। তো এই জন্য আমাদেরকে আগে কি করতে হবে, লগ ইন করে নিতে হবে।
লগ করে নিয়ে একটা কোড আমি দিব, সেই কোডটা কোথায় অ্যাপিয়ারেন্স এর মধ্যে বসাইতে হবে। এই যে অ্যাপিয়ারেন্স, এরপরে কি থিম এডিটর, অ্যাপিয়ারেন্স থিম এডিটর, এটা হওয়ার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর মানে থিমের একদম কোডিং এর মধ্যে গেছি। আমাদের এখানে অবশ্যই একটা কোড বসাইতে হবে, আমি কোডটা প্রয়োজনে নিয়ে আসি এদিক থেকে। এই যে আমরা কোথায় এসেছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। সেখানে যেহেতু কোডের মধ্যে বলতেছে আমরা কি ভুল করে এসেছি নাকি আমরা বুঝে শুনে, আমি দিলাম যে আই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝে শুনে এসেছি। এরপরে আমরা যাব কোথায়, থিম ফাংশন বা এই যে ফাংশনস ডট পিএসপি, এখানে আসব। দেন আমার তো কোডটা কপি করাই আছে, সেটাকে আমরা এই যে পিএসপির নিচে কি করব, বসিয়ে দিলাম, দিয়ে শুধু আপডেট ফাইল। এখন দেখেন ফাইল আপডেট হয়ে গেছে। এখন আমরা এদিক থেকে কি করব, লগ আউট করে এখন আমরা দেখতে পারি গার্ডেন টেক কেয়ার, ধর কোনো একটা পাসওয়ার্ড দেখেও ট্রাই করলো, আর দেখেন উপরে কোনো মেসেজ দিচ্ছে না যে পাসওয়ার্ড ভুল বা ইউজার নেম ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে যে আমরা কিছুটা সিকিউর করলাম। আমি কোডটাও এটার নিচেই আপনাদেরকে কমেন্টসে দিয়ে রাখতেছি। ওকে, এবং এই জন্য আসলে স্টেপ বাই স্টেপ করা, কারণ কেউ যদি এটা করার পরে আবার থিম চেঞ্জ করেন তাহলে কিন্তু ওই থিমে এই জিনিসটা কাজ করবে না, আবার নতুন করে করতে হবে। কারণ যে থিম মাত্র আবার ডিলিট করে দিলেন, এই থিমের মধ্যেই তো কোড ছিল, নতুন থিম করলে ওটার মধ্যে তার কোড অটোমেটেড যাবে না। সো এই জন্য আমাদেরকে এভাবে সিরিয়ালি আমরা কাজ করলেও আমাদেরকে ভালো আর কি। ওকে, ওকে, দেন আমরা এখন হচ্ছে তাহলে যেটা করি, যে এখান থেকে তো আমরা অলমোস্ট এগুলো দেখলাম। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের মতো আসলে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোশ্চেন গুলো দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিই।